নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা কালীপ্রসন্ন সিংহের লেখা হুতুম প্যাঁচার নকশার প্রথম পরিচ্ছেদটি পাঠ করেছিলাম এবং পাঠের শেষে কিছু প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ কলিকাতার বারোয়ারি পূজা এই অংশটি পাঠ করব এবং পাঠের শেষে অবশ্যই থাকবে এই পরিচ্ছেদের উপরে থাকা কিছু প্রশ্ন উত্তর। শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। কলিকাতার বারোয়ারি পূজা শুরু হচ্ছে এইভাবে: And this what name or title ever they bear, I speak of all. Beggar's Bush। শৌখিন চড়ক পার্বণ শেষ হলো বলে যেন দুঃখে সজনে খাড়া ফেটে গেলেন। রাস্তার ধুলো ও কাঁকড়েরা অস্থির হয়ে বেড়াতে লাগলো। ঢাকিরা ঢাক ফেলে জুতো গড়তে আরম্ভ করলে। বাজারে দুধ সস্তা হলো। এতদিন গোয়ালাতে জল মেশাবার অবকাশ ছিল না। গন্ধ বেনে ভালুকের রো বেচতে বসে গেছেন। ছুতরেরা গুলদার ঢাকায় উড়ুনিতে কাঠের কুঁচো বাঁধতে আরম্ভ করলে। জন্ম ফলারে যজমেনে বামুনেরা আদ্যশ্রাদ্ধ বাৎসরিক স্বপিণ্ডীকরণ টাকতে লাগলেন। তাই দেখে গরমই আর থাকতে পারলেন না। ঘরে আগুন, জলে ডোবা ও উলাউঠো প্রভৃতি নানা রকম বেশ ধরে চারিদিকে ছড়িয়ে পড়লেন। রাস্তার ধারের ফোড়ের দোকান পচা, নিচু ও আঁবে ভরে গেল। কোথাও একটা কাঁঠালের ভুতুড়ির ওপর মাছি ভ্যান ভ্যান করছে, কোথাও কতকগুলো আঁবের আটি ছড়ানো রয়েছে। ছেলেরা আটি ঘষে ভেপু করে বাজাচ্ছে। মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় চিতপুরের বড় রাস্তা ফলারের পাতের মতো দেখাচ্ছে। কুঠিওয়ালারা জুতো হাতে করে বেশ্যালয়ের বারান্দার নিচে আর রাস্তার ধারের বেনের দোকানে দাঁড়িয়ে আছে। আজ ছক্কর মহলে পোহা 12। কলকাতার কেরাঞ্চি গাড়ি বেতো রুগীর পক্ষে বড় উপকারক। গ্যালবানিক শকের কাজ করে। সেকালে আসমানি দোলদার ছক্কর যেন হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে গা ঢাকা হয়েছে। কেবল দুই একখানা আজও খিদিরপুর, কালীঘাট আর বারাসাতের মায়া ত্যাগ করতে পারেনি বলেই আমরা কখনো কখনো দেখতে পাই। 4 আনা, 4 আনা, লালদিঘি, তেরজড়ি, এসো গো বাবু, ছোট আদালত বলে গাড়োয়ানিরা শৌখিন সুরে চিৎকার করছে। নবোদ্ধা গমনের বউয়ের মতো দুই এক কুঠিয়ালা গাড়ির ভিতর বসে আছেন, সঙ্গী জুটছে না। দুই একজন গভর্নমেন্ট অফিসের কেরানি গাড়োয়ানদের সঙ্গে দরের কষাকড়ি করছেন। অনেকে চোটে হেঁটেই চলেছেন। গাড়োয়ানেরা হাসি টিটকিরির সঙ্গে, তবে ঝাঁকামুটে যাও, তোমাদের গাড়ি চড়া কম নয়, এইসব কমপ্লিমেন্ট দিচ্ছে। 10টা বেজে গেছে। ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে করে আফিমের দোকান ও গুলির আড্ডায় জমেছেন। হেঁটো ব্যাপারীরা বাজারে বেচা কেনা করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছে। কলকাতা শহর বড়ই গুলজার। গাড়ির হররা, সহিসের পইস পইস শব্দ, কেঁদো কেঁদো ওয়েলার ও নরম্যান্ডিতে টাপেতে রাস্তা কেঁপে উঠছে। বিনা ব্যাঘাতে রাস্তায় চলা বড় সোজা কর্ম নয়। বীর কৃষ্ণদার ম্যানেজার কানাইধর দত্ত এক নিম খাসা রকমের ছক্কর ভাড়া করে বারোয়ারি পূজার বার্ষিক শ্রাদ্ধে বেরিয়েছেন। বীর কৃষ্ণদা কেবল চাঁদ পুষ্যিপুত্তুর। হাটখোলায় গদি, 10-12টা খন্দমালের আড়ত। বেলেঘাটায় কাঠের ও চুনের 5খানা গোলা। নগদ 10-12 লাখ টাকা দাদন ও চোটায় খাটে।
কোম্পানির কাগজেরও মধ্যে মধ্যে লেনদেন হয়ে থাকে। 12 মাস প্রায় শহরেই বাস। কেবল পুজোর সময় 10-12 দিনের জন্যে বাড়ি যেতে হয়। একখানি বগি, একটি লাল ওয়েলার, একটি রাঁড়, 2টি তেলি মৌসাহেব, গড়পাড়ে বাগান ও 6 ডেরে এক ভাউলে ব্যবহার, আয়েস ও উপাসনার জন্যে নিয়ত হাজির। বীরকৃষ্ণদা শ্যামবর্ণ, বেটে খেটে রকমের লোক, নিয়াপাতি রকমের ভুঁড়ি, হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় একছড়া সোনার দুনরিহার, আহ্নিকের সময় খেলবার তাসের মতো চ্যাটালো সোনার ইষ্টিকবচ পরে থাকেন। গঙ্গা স্নান ঠিক প্রত্যহ হয়ে থাকে। কপালে, কণ্ঠায় ও কানে ফোঁটাও ফাঁক যায় না। দা মহাশয় বাঙ্গালা ও ইংরাজি নাম সই করতে পারেন ও ইংরেজ খদ্দের আসা যাওয়ায় 2-4টে ইংরেজি কোম্পানির কন্ট্রাক্টে কম আইসো গো যাও প্রভৃতি 2-1টা ইংরেজি কথাও আসে। কিন্তু দা মহাশয়কে বর্ণ কাজকর্ম দেখতে হয় না। কানাইধন দত্তই তার সব কাজকর্ম দেখেন। দা মহাশয় টানা পাখায় বাতাস খেয়ে, বগি চড়ে আর এসরাজ বাজিয়েই কাল কাটান। 12 জনে একত্র হয়ে কালী ও অন্য দেবতার পুজো করার প্রথা মড়ক হতেই সৃষ্টি হয়। ক্রমে সেই অবধি মা ভক্তি ও শ্রদ্ধার অনুরোধে ইয়ার দলে গিয়েই পড়েন। মহাজন, গোলদার, দোকানদার ও হেটোরাই বারোয়ারি পূজার প্রধান উদ্যোগী। সংবৎসর যার যত মাল বিক্রি ও চালান হয়, মন পিছু 1 কড়া, 2 কড়া বা 5 কড়ার হিসাবে বারোয়ারি খাতে জমা হয়ে থাকে। ক্রমে 2-1 বছরের দস্তুরি বারোয়ারি খাতে জমলে মহাজনদের মধ্যে বর্ধিষ্ণু ও ইয়ারগোছের শৌখিন লোকের কাছেই ওই টাকা জমা হয়। তিনি বারোয়ারি পুজোর অধ্যক্ষ হন। অন্য চাঁদা আদায় করা, চাঁদার জন্য ঘোড়া ও বারোয়ারি সং ও রং তামাশার বন্দোবস্ত করা তাঁরই ভার হয়। এবার ঢাকার বীরকৃষ্ণ দাই বারোয়ারির অধ্যক্ষ হয়েছেন। সুতরাং তার মহাশয়ের আমুক্তার কানাইধন দত্তই বারোয়ারির বার্ষিক সাধা আর কাজের ভার পেয়েছিলেন। দত্তবাবুর গাড়ি রুনু রুনু ছুনু ছুনু করে নুড়িঘাটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগল। দত্তবাবু তড়াক করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে দারোয়ানদের কাছে উপস্থিত হলেন। শহরের বড় মানুষের বাড়ির দারোয়ানেরা খোদ হুজুর ভিন্ন নদের রাজা এলো খবর নদারক। হরির বকশিস, দুর্গোৎসবের পার্বণী, রাখি পূর্ণিমার প্রণামী দিয়েও মন পাওয়া ভার। দত্তবাবু অনেক ক্লেশের পর 4 আনা কবলে একজন দারোয়ানকে বাবুকে এতলা দিতে সম্মত করলেন। শহরে অনেক বড় মানুষের কাছে কর্জ দেওয়া টাকার সুদ বা তার পৈতৃক জমিদারি কিনতে গেলেও বাবুর কাছে এতলা হলে, হুজুরের হুকুম হলে লোক যেতে পায়। কেবল 2-1 জায়গায় অবারিত দ্বার। এতে বড় মানুষদেরও বড় দোষ নেই। ব্রাহ্মণ, পণ্ডিত, উমেদার, কন্যা দেয় আইবুড়ো ও বিদেশি ব্রাহ্মণ ভিক্ষুকদের জ্বালায় শহরে বড় মানুষদের স্থির হওয়া ভার। এদের মধ্যে কে মৌতাতের টানাটানির জ্বালায় বিব্রত, কে যথার্থ দায়গ্রস্ত, এবিডেবিট করলেও তার সিদ্ধান্ত হয় না। দত্তবাবু 8 ঘন্টা দরজায় দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে 10-12 জনকে পরিচয় দিতে হলো তিনি কিসের জন্যে হুজুরে এসেছেন। তিনি 2-1টা বেয়ারা রকমের দারোয়ানির ঠাট্টা খেয়ে গরম হচ্ছিলেন। এমন সময় তার 4 আনা দাদুনে দারোয়ান ঢিকুতে ঢিকুতে এসে তারে সঙ্গে করে নিয়ে হুজুরে পেশ করলে। পাঠক, বড় মানুষের বাড়ির দারোয়ানের কথায় এইখানে আমাদের একটি গল্প মনে পড়ে গেল। সেটি না বলেও থাকা যায় না।
বছর 10-12 হলো। এই শহরের বাগবাজার অঞ্চলের একজন ভদ্রলোক তার জন্মতিথি উপলক্ষে গুটি কত ফ্রেন্ডকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করে। জন্মতিথিতে আমোদ করা হিন্দুদের পক্ষে ইংরেজদের কাপি করা প্রথা নয়। আমরা পুরুষ পরম্পরা জন্মতিথিতে গুড় দুধ খেয়ে, তিল বুনে, মাছ ছেড়ে, যার যেমন প্রথা, নতুন কাপড় পরে, প্রদীপ জেলে, শাঁখ বাজিয়ে, আইবুড়ো ভাত খাবার মতো কুটুম্ব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভোজন করে থাকি। তবে আজকাল শহরের কেউ কেউ জন্মতিথিতে বেতার গোছের আমোদ করে থাকেন। কেউ শেটের কোলে 60 বছরে পদার্পণ করে আপনার জন্মতিথির দিন গ্যাসের আলোয় গেট, নাচ ও ইংরেজদের খানা দিয়ে চোহেলের এক শেষ করেন। অভিপ্রায়, আপনারা আশীর্বাদ করুন আর 60 বছর এমনই করে আমোদ করতে থাকুন। চুল ও গোঁফে কলপ দিয়ে, জরির জামা ও হীরের কণ্ঠি পরে নাচ দেখতে বসুন। প্রতিমা বিসর্জন, স্নানযাত্রা ও রথে বাহার দিন অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে আজ বাবুর জন্মতিথি। নেমন্তন্নীদের গা সারতে আপিসে 1 সপ্তাহ ছুটি নিতে হয়। আমাদের বাগবাজারের বাবু সেরকমই কোনো দিকেই যাননি, কেবল গুটি কতক ফ্রেন্ডকে ভালো করে খাওয়াবেন, এই তার মতলব ছিল। এদিকে ভোজের দিন নেমন্তন্নেরা এসে একে একে জুটলেন। খাবার দাবার সকলই প্রস্তুত হয়েছিল, কিন্তু সেদিন সকালে বাদলা হাওয়ায় মাছ পাওয়া যায়নি। বাঙালিদের মাছটা প্রধান খাদ্য, সুতরাং কর্মকর্তা মাছের জন্য বড়ই উদ্বিগ্ন হতে লাগলেন। নানা স্থানে মাছের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, কিন্তু কোনো রকমেই মাছ পাওয়া গেল না। শেষ একজন জেলে একটা সের 10-12 ওজনের রুই মাছ নিয়ে উপস্থিত হলো। মাছ দেখে কর্মকর্তার আর খুশির সীমা রইল না। জেলে যে দাম বলবে তাই দিয়ে মাছটি নেওয়া যাবে মনে করে জেলেকে জিজ্ঞাসা করলেন, বাপু, এটির দাম কি নেবে? ঠিক বলো, তাই দেওয়া যাবে। জেলে বললে, মশাই, এর দাম 20 ঘা জুতো। কর্মকর্তা 20 ঘা জুতো শুনে অবাক হয়ে রইলেন। মনে করলেন জেলে বাদলা পেয়ে মদ খেয়ে মাতাল হয়েছে, নয়তো পাগল। কিন্তু জেলে কোনো ক্রমেই 20 ঘা জুতো ভিন্ন মাছটি দিবে না, এই তার পণ হলো। নিমন্ত্রণে বাড়ির কর্তা ও চাকর বাকরেরা জেলের এই আশ্চর্য দাম শুনে তারে কেউ পাগল, কেউ মাতাল বলে ঠাট্টা মশকরা করতে লাগলো। কিন্তু কোনো রকমেই জেলের গো ঘুচল না। শেষে কর্মকর্তা কি করেন, মাছটি নিতেই হবে। আস্তে আস্তে জেলেকে 20 ঘা জুতো মারতে রাজি হলেন। জেলেও অম্লান বদনে পিঠ পেতে দিলেন। 10 ঘা জুতো জেলের পিঠে পড়া মাত্র জেলে, মশাই, একটু থামুন, আমার একজন অংশীদার আছে, বাকি 10 ঘা সেই খাবে। আপনার দারোয়ান দরজায় বসে আছে, তারে ডেকে পাঠান। আমি যখন বাড়ির ভিতরে মাছ নিয়ে আসছিলাম তখন মাছের অর্ধেক দাম না দিলে আমারে ঢুকতে দেবে না বলেছিল, সুতরাং আমিও অর্ধের বকরা দিতে রাজি হয়েছিলাম। কর্মকর্তা তখন বুঝতে পারলেন জেলে কী জন্য মাছের দাম 20 ঘা জুতো চেয়েছিল। দারোয়ানজিকে দরজায় বসে আর অধিকক্ষণ জেলের দামের বকরার জন্য প্রতীক্ষা করতে থাকতে হলো না। কর্মকর্তা তখনই দারোয়ানজিকে জেলের 20 ঘার অংশ দিলেন। পাঠক বড় মানুষেরা, এই উপন্যাসটি মনে রাখবেন। হুজুর 1.5 হাত উঁচু গদির উপরে তাকিয়ে ঠেস দিয়ে বসে আছেন, গা আদুর। পাশে মুন্সিমশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছেন। সামনে কতকগুলো খোলা খাতা ও এক ঝুড়ি চোতা কাগজ, আর একদিকে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা যোগভ্রষ্ট বলে তুষ্ট করবার অবসর খুঁজছেন।
গদির 20 হাত অন্তরে দুজন বেকার উমেদার ও একজন বৃদ্ধ কন্যাদায় কাঁদো কাঁদো মুখ করে ঠিক বেকার ও কন্যাদায় হালতের পরিচয় দিচ্ছেন। মোসাহেবেরা খালি গায়ে ঘুরঘুর করছেন, কেউ হুজুরের কানে কানে দু চার কথা করছেন। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন। হুজুর বারোয়ারির পুজোর বড় ভক্ত। পূজার কদিন দিবারাত্রি বারোয়ারি তলাতেই কাটান। ভাগ্নে, মোসাহেব, জামাই ও ভগ্নিপতিরা বারোয়ারির জন্য দিন রাত শশব ব্যস্ত থাকেন। দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা কয়ে হুজুরি সাবস্ক্রিপশন 1000 টাকা বিদায় দিলেন। পেমেন্টের সময় দারোয়ানজি শতকরা 2 টাকার হিসাবে দস্তুরি কেটে নেন। দত্ত যা ঘরপোড়া কাঠের হিসেব ও দাওয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর কথা কইলেন না। এদিকে বাবু বারোয়ারি পুজোর রাত্রি কোন রকম পোশাক পরবেন তার বিবেচনায় বিব্রত হলেন। কানাইবাবু বারোয়ারির বই নিয়ে না খেয়ে বেলা 2টো অবধি নানা স্থানে ঘুরলেন। কোথাও কিছু পেলেন, কোথাও মস্ত টাকার সইমাত্র হলো। আদায় হবে না তার ভয় নেই। কোথাও গলা ধাক্কা, তামাশা ও ঠানাটাও সইতে হইল। 20 বৎসর পূর্বে কলিকাতার বারোয়ারির চাঁদা সাধারা প্রায় দ্বিতীয় অষ্টমের পেয়াদা ছিলেন। ব্রহ্মহত্যর জমির খাজনা সাধার মতো লোকের উনুনে পা দিয়ে টাকা আদায় করতেন। অনেকে চোটের কথা কয়ে বড় মানুষদের তুষ্ট করে টাকা আদায় করতেন। একবার এক বারোয়ারি পাণ্ডারা এক চক্ষু কানা এক সোনার বেনের কাছে চাঁদা আদায় করতে যান। বেনেবাবু বড়ই কৃপণ ছিলেন। বাবার পরিবার অর্থাৎ মাকে ভাত দিতেও কষ্ট বোধ করতেন। তামাক খাবার পাতের শুকনো নলগুলি জমিয়ে রাখতেন। 1 বছরে হলে ধোপাকে বিক্রি করতেন। তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো। বারোয়ারি অধ্যক্ষেরা বেনেবাবুর কাছে চাঁদায় বই ধরলে তিনি বড়ই রেগে উঠলেন ও কোনো মতে 1 পয়সাও বারোয়ারিতে বাজে খরচ করতে রাজি হলেন না। বারোয়ারি অধ্যক্ষেরা ঠাউরে ঠাউরে দেখলেন, কিন্তু বাবুর বাজে খরচের কিছুই নিদর্শন পেলেন না। তামাকগুলি পাকিয়ে কোম্পানির কাগজের সঙ্গে বাক্স মধ্যে রাখা হয়। বালিশের ওয়ার, ছেলেদের পোশাক বেনেবাবু অবকাশ মতো সহস্তেই সেলাই করেন। চাকরদের কাছে একজন বুত্ত উড়ে মাত্র। তামাকের গুল মুড়ো খ্যাংড়ার দিনে 2 বার নিকেশ নেওয়া হতো। ভূতি পুরনো হলে বদল দিয়ে বাসন কিনে থাকেন। বেনেবাবুর 30 লক্ষ টাকার কোম্পানির কাগজ ছিল। এ সওয়ার সুদ ও চোটায় বিলক্ষণ 10 টাকা আসতো, কিন্তু তার 1 পয়সা খরচ করতেন না। পৈতৃক পেশা, খাঁটি টাকায় মাকু চালিয়ে যে রোজগার করতেন তাতেই সংসার নির্বাহ হতো। কেবল বাজে খরচের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পরকলা বসানো। তাই দেখে বারোয়ারির অধ্যক্ষেরা ধরে বসলেন, মশাই আপনার বাজে খরচ ধরা পড়ে গেছে। হয় চশমাখানির 1খানি পরকলা খুলে পেনুন, নয় আমাদের কিছু দিন। বেনেবাবু এ কথায় খুশি হলেন। অনেক কষ্টে 2টি সিকি পর্যন্ত দিতে সম্মত হয়েছিলেন। আর একবার বারোয়ারি পুজোর একদল অধ্যক্ষ শহরের সিঙ্গিবাবুদের বাড়ি গিয়ে উপস্থিত। সিঙ্গিবাবু সে সময় অফিসে বেরুচ্ছিলেন। অধ্যক্ষেরা 4-5 জনে তাহাকে ঘিরে ধরে ধরেছি বলে চেঁচাতে লাগলেন। রাস্তায় লোক জমে গেল। সিঙ্গিবাবু অবাক, ব্যাপারখানা কি? তখন একজন অধ্যক্ষ বললেন, মশাই আমাদের অমুক জায়গায় বারোয়ারি পুজোয় মা ভগবতী সিঙ্গির উপর চড়ে কৈলাস থেকে আসছিলেন। পথে সিঙ্গির পা ভেঙে গেছে, সুতরাং তিনি আর আসতে পারছেন না, সেইখানেই রয়েছেন। আমাদের স্বপ্ন দিয়েছেন যে যদি আর কোনো সিঙ্গির জোগাড় করতে পারো তাহলেই আমি যেতে পারি। কিন্তু মহাশয়, আমরা আজ 1 মাস নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি, কোথাও আর সিঙ্গির দেখা পেলাম না। আজ
আপনার দেখা পেয়েছি, কোনো মতে ছেড়ে দেব না। চলুন, যাতে মার আশা হয় তারই তদ্বির করবেন। সিঙ্গি বাবু অধ্যক্ষদের কথা শুনে সন্তুষ্ট হয়ে বারোয়ারির চাঁদায় বিলক্ষণ 10 টাকা সাহায্য করলেন। এই ভিন্ন বারোয়ারির চাঁদা সাধা বিষয়ে নানা উদ্ভট কথা আছে, কিন্তু এখানে সে সকলের উত্থাপন নিষ্প্রয়োজন। পূর্বে চুচড়োর মতো বারোয়ারি পুজো আর কোথাও হতো না। আচাভো, বোম্বচাক প্রভৃতি সং প্রস্তুত হতো। শহরের ও নানা স্থানের বাবুরা বোট, বজরা, পিনেশ ও ভাউলে ভাড়া করে সং দেখতে যেতেন। লোকের এত জনতা হতো যে কলাপাত 1 টাকায় একখানি বিক্রি হতো। চোরেরা আন্ডিল হয়ে যেত, কিন্তু গরিব দুঃখী গেরস্থের হাঁড়ি চড়ত না। গুপ্তিপাড়া, কাঁচরাপাড়া, শান্তিপুর, উলো প্রভৃতি কলকাতার নিকটবর্তী পল্লীগ্রামে কবার বড় ধুম করে বারোয়ারি পুজো হয়েছিল। এতে টক্করিও বিলক্ষণ চলছিল। একবার শান্তিপুরওয়ালারা 5 লক্ষ টাকা খরচ করে এক বারোয়ারি পুজো করেন। 7 বৎসর ধরে তার উদ্যোগ হয়। প্রতিমাখানি 60 হাত উঁচু ছিল। শেষে বিসর্জনের দিনে প্রত্যেক পুতুল কেটে কেটে বিসর্জন করতে হয়েছিল। তাতেই গুপ্তিপাড়াওয়ালারা মার অপঘাত মৃত্যু উপলক্ষে গণেশের গলায় কাঁচা বেঁধে এক বারোয়ারি পুজো করেন। তাহাতেও বিস্তর টাকা ব্যয় হয়। এখন আর সে কাল নেই। বাঙালি বড় মানুষদের মধ্যে অনেক সভ্য হয়েছেন। গোলাপ জল দিয়ে জলশৌচ, ঢাকাই কাপড়ের পাড় ছিঁড়ে পড়া, মুক্তা ভস্যের চুন দিয়ে পান খাওয়া এখন আর শোনা যায় না। কুকুরের বিয়ের লাখ টাকা খরচ, যাত্রায় নোট পালা, তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে ভেপু বাজিয়ে স্নান করতে যাওয়া শহরে অতি কম হয়ে পড়েছে। আজ্ঞা হুজুর, উঁচু গদি, কার্তিকের মতো বাউরি কাটা চুল, 1 পাল বড়াখুড়ে মো সাহেব, রক্ষিত বেশ্যা আর পাকান কাছা, জলস্তম্ভ আর ভূমিকম্পের মতো কখনোর পাল্লায় পড়েছে। কায়স্থ ব্রাহ্মণ বড় মানুষ পাড়াগে ভূতেরে ছাড়া প্রায় মাইনে করা মো সাহেব রাখেন না। কেবল শহরে 2-4 বেনে বড় মানুষই মো সাহেবদের ভাগ্যে সুপ্রসন্ন। বুক ফোলানো বাঁকা সিথি, পৈতের গোছা গলায়, কুঁচের মতো চক্ষু লাল, কানে তুলোয় করা আতর। লেখাপড়া সকল রকমই জানে, কেবল বিস্তৃতিক্রমে বর্ণপরিচয়টি হয় নাই। আমরা খালি বেনে বড় মানুষ বাবুদের মজলিসে দেখতে পাই। মোসাহেবি পেশা উঠে গেলেই বারোয়ারি, খ্যামটা, চেহেল, ফররার লাঘবভাবে সন্দেহ নেই। সন্ধ্যা হয়েছে। গয়লারা দুধের হাঁড়া কাঁধে করে দোকানে যাচ্ছে। মেছুনিরা আপনাদের পাটা, বটি এবং চুবড়ি ধুয়ে প্রদীপ সাজাচ্ছে। গ্যাসের আলো জ্বালা মুটেরা মই কাঁধে করে দৌড়চ্ছে। থানার সামনে পাহারাওয়ালাদের প্যারেড। এরাই লড়াই করবেন, কিন্তু মাতাল দেখে ভয় পান। হয়ে গিয়েছে। ব্যাংকের ভেটো কেরানিরা ছুটি পেয়েছেন। আজ এ সময় বীর কৃষ্ণ দাঁড় গদিতে বড় ধুম। বারোয়ারি অধ্যক্ষেরা একত্র হয়ে কোনো রকম সৎ হবে। কুমোরকে তারই নমুনা দেখাবেন। কুমোর নমুনা মতো সৎ তৈয়ের করবে। দা মহাশয় ও ম্যানেজার কানাইধন দত্ত যা নমুনার মুখপাত। ফৌজদুরি বালাখানা থেকে ভাড়া করে এনে 20টি বেল লণ্ঠন রং বেরং সাদা, গ্রিন, লাল টাঙানো হয়েছে। উঠোনে প্রথমে খড়, তারপর মাদ্রাজি ও খেরোর জাজিম হাসছে। দাড়িপাল্লা, চ্যাটা, কুলো ও চালুনিরে গনি ব্যাগ ও ছেঁড়া চটির আশপাশ থেকে উঁকি ঝুঁকি মারছে।
আর তারা ঘর জামাই ও অন্নদাস ভাগ্নেদের দলে গণ্য। বীরকৃষ্ণবাবু ধূপছায়া ছেলির জোর এবং কলার কপ ও প্লেটওয়ালা অর্থাৎ ঝাড়ের গেলাসের মতো কামিজ ও ঢাকাই ট্যাটচা কাজের চাদরে শোভা পাচ্ছেন। রুমাল খালি কোমরে বাঁধা আছে, সোনার চাবি সিল্কি, কোঁচা ও কামিজের উপর ঘড়ির চেনের অফিসেন্টিং হয়েছে। পাঠক, নবামী আমল শীতকালের সূর্যের মতো অস্ত গেল। মেঘান্তের রৌদ্রের মতো ইংরেজদের প্রতাপ বেড়ে উঠল। বড় বড় বাঁশঝাড় সমূলে উচ্ছন্ন হলো। কঞ্চিতে বংশলোচন জন্মাতে লাগলো। গবমুন্সি, ছিঁড়ে বেনে ও পুঁটে তেলি রাজা হলো। সেপাই পাহারা, আশা সোটা ও রাজা খেতাব ইন্ডিয়া রবরের জুতো ও শান্তিপুরের ডুরে উড়ুনির মতো রাস্তায় পাঁদারে গড়াগড়ি খেতে লাগলো। কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎ শেঠ প্রভৃতি বড় বড় ঘর উচ্ছন্ন যেতে লাগলো। তাই দেখে হিন্দু ধর্ম, কবির মান, বিদ্যার উৎসাহ, পরোপকার নাটকের অভিনয় দেশ থেকে ছুটে পালালো। হাপ আখড়াই, ফুল আখড়াই, পাঁচালী ও যাত্রা দলেরা জন্মগ্রহণ করলে। শহরের যুবক দল গোখুরি, ঝকমারি ও পক্ষীর দলে বিভক্ত হলেন। টাকা বংশগৌরবকে ছাপিয়ে উঠলেন। রমা, মুদ্দফরাস, কেষ্টা বাগদি, পেঁচো মল্লিক ও ছুঁচোশীল কলকাতার কায়েত বামুনের মুরব্বী ও শহরের প্রধান হয়ে উঠল। এই সময় হাপ আখড়াই ও ফুল আখড়াইয়ের সৃষ্টি ও এই অবধি শহরের বড় মানুষেরা হাপ আখড়াইয়ে আমোদ করতে লাগলেন। শ্যামবাজার, রামবাজার, চক ও সাঁকোর বড় বড় নিষ্কর্মা বাবুরা এক এক হাপ আখড়াই দলের মুরব্বী হলেন। মোসাহেব, উমেদার, পারাস্থ ও দলস্থ গেরস্তগোছ হাড়হাবাতেরা শৌখিন দোহারের দলে মিশলেন। অনেকের হাপ আখড়াইয়ের পুণ্যে চাকরি জুটে গেল। অনেকে পুজুরি দাদা ঠাকুরের অবস্থা হতে একেবারে আমির হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে তকমা বাগান, জুড়ি, বালাখানা বলে গেল। আমরা পূর্বে পাঠকদের যে বারোয়ারি পুজোর কথা বলে এসেছি, বীরকৃষ্ণদার উদ্যোগে প্রথম রাত্রি সেই বারোয়ারি তলায় হাপ আখড়াই হবে, তার উদ্যোগ হচ্ছে। ধোপাপুকুর লেনের 2 নম্বরের বাড়িতে হাপ আখড়াইয়ের দল বসেছে। বীরকৃষ্ণবাবু বগি চড়ে প্রত্যহ আড্ডায় এসে থাকেন। দোহারেরা কুঠি থেকে এসে হাত মুখ ধুয়ে জলযোগ করে 10টার পর একত্রে জমায়েত হন। ঢাকাই কামার, চাষা ধোপা, পুঁটে তেলি ও ফলারে বামুনি অধিক। মুখুজ্জিদের ছোটবাবু অধ্যক্ষ। ছোটবাবু ইয়ারের টেক্কা, বেশ্যার কাছে চিড়িয়ার গোলাম ও নেশায় শিবের বাবা। শরীর ডিগডিগে, পইতে গোচ্ছা করে গলায়, দাঁতে মিশি, প্রায় আধ হাত চেটালো কালা ও লাল পেরে চক্রবেরের ধুতি পরে থাকেন। 1.5 ভরি আফিম, 150 ছিলিম গাঁজা ও 1 জালা তাড়ি রোজকি মৌতাতের উঠানে বন্দোবস্ত। পালা পার্বণে ও শনিবারে বেশি মাত্রা চড়ান। অমাবস্যার রাত্রি, অন্ধকারে ঘুরঘুরটি, গুড়গুড় করে নড়ছে না, মাটি থেকে যেন আগুনের তাপ বেরুচ্ছে। পথিকেরা এক একবার আকাশপানে চাচ্ছেন আর হন হন করে চলেছেন। কুকুরগুলো খেউ খেউ করছে। দোকানিরে ঝাঁপতারা বন্ধ করে যাবার উদ্যোগ করছে। গুরুম করে 9টার তোপ পড়ে গেল। ধোপাপুকুর লেনের 2 নম্বরের বাড়িতে আজ বড়ই ধুম। ঢাকার বীরকৃষ্ণবাবু, চকবাজারের পেলানাথ বাবু, দলপতি বাবুরও ও 2-4 গাইয়ে ওস্তাদও আসবেন। গাওনার সুর বড় চমৎকার হয়েছে। দোহারেরাও মিলে ও তালে দোরস্ত। সময় কারোরই হাত ধরা নয়, নদীর স্রোতের মতো, বেশ্যার যৌবনের মতো ও জীবের পরমায়ুর মতো কারোরই অপেক্ষা করে না। গির্জার ঘড়িতে ঢং 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 করে 10টা বেজে গেল। শোঁ করে একটা ঝড় উঠল। রাস্তার ধুলো উড়িয়ে যেন অন্ধকারের আরও বাড়িয়ে দিল। মেঘের করকর করকর ডাক ও বিদ্যুতের চমকানিতে খুদে খুদে ছেলেরা মার কোলে কুণ্ডুলি পাকাতে আরম্ভ করলে।
মুষলের ধারে ভারী এক পশলা বৃষ্টি এলো। এদিকে 2 নম্বরের বাড়িতে অনেক এসে জমতে লাগলেন। অনেকে সকলের অনুরোধে ভিজে ঢ্যাবঢ্যাবে হয়ে এলেন। 4 ডেলের দেয়ালগিরিতে বাতি জ্বলছে, মজলিস চকচক করছে। পান, কলাপাতের এঁটো-নল ও থেলো হুঁকোর কুরুক্ষেত্তর। মুখুজ্জেদের ছোটবাবু লোকের খাতির করছেন। ওরে ওরে করে তার গলা চিরে গেছে। তেলি, ঢাকাই কামার ও চাষা ধোপা দোহারেরা এক পেট ফিনি মেটো, ঘণ্ট ও আটা নেবড়ানো লুসে ফর্সা ধুতি চাদরে ফিট হয়ে বসে আছেন। অনেকের চক্ষু বুজে এসেছে। বাতির আলো জোনাকি পোকার মতো দেখাচ্ছে। ও একবার ঝিমকিনি ভাঙলে মনে করছেন যেন উঠছি। ঘরটি লোকারণ্য। সকলেই খাতায় খাতায় ঘিরে বসে আছেন। থেকে থেকে ফুক্কুড়ি টপপাটা চলছে। অনেক শেয়ানা ফরমেশে জুতো জোড়াটি হয় পকেটে নয় পায়ের নিচে রেখে চেপে বসেছেন। জুতো এমনই জিনিস যে দোহার দলের পরস্পরেও বিশ্বাস নাই। চকবাজারের পেলানাথবাবুর অপেক্ষাতেই গাওনা বন্ধ রয়েছে। তিনি এলেই গাওনা আরম্ভ হবে। 2-1 ধর্তা দোহার পেলানাথবাবুর আসবার অপেক্ষায় থাকতে বেজায় হচ্ছেন। 2-1 তাই তো বলে দাদার বল দিচ্ছেন, কিন্তু পেলানাথবাবু বারোয়ারির একজন প্রধান ম্যানেজার, শৌখিন ও খোসা পোশাকির হদ্দ ইয়ারের প্রাণ। সুতরাং তার অপেক্ষা না করলে তার অপমান করা হয়। ঝড়ই হোক, বজ্রাঘাতই হোক, আর পৃথিবী কেন রসাতলে যাক না, তার এসব বিষয়ে এমন শখ যে তিনি অবশ্যই আসবেন। ধর্তা দোহার গোবিন্দবাবু বিরক্ত হয়ে নাকি সুরে মনালে বঁদিয়া জিক্কুর টপ্পা ধরেছেন। গাঁজার হুঁকো একবার এ থাকের পাশ মেরে ও থাকে গেল। ঘরের এক কোণে হুঁকো দেখে আগুন পড়ে যাওয়ায় সেই দিকের থাকেরা রল্লা করে উঠে দাঁড়িয়ে কোঁচা ও কাপড় ঝাড়ছেন। কেমন করে আগুন পড়ল প্রত্যেকে তারই 50 রকম ডিপোজিশন। এমন সময় একখানা গাড়ি গড়গড় করে এসে দরজায় দাঁড়ালো। মুখুজ্জেদের ছোট বাবু মজলিস থেকে তড়ক করে লাফিয়ে উঠে বারান্দায় গিয়ে পেলানাথবাবু এলেন বলে চেঁচিয়ে উঠলেন। দোহার দলে হুররে রই রই পড়ে গেল। ঢোলের রং বেজে উঠল। পেলানাথবাবু উপরে এলেন। শেক হ্যান্ড, গুড ইভিনিং ও নমস্কারের ভিড় চুকোতে আধ ঘন্টা লাগলো। চকবাজারের বাবু পেলানাথ এক হারা বেটে খাটে মানুষ। গত বৎসর 50 পেরিয়েছেন। বাবু বড় হিন্দু। একাদশী, হরিবাসর ও রাধাষ্টমীতে উপোস, উত্থানও নির্জলা করে থাকেন। বাবুর মেজাজ গরিব, শৌখিনের রাজা। 1219 সালে সারবারন সাহেবের নিকট 3 মাস মাত্র ইংরেজি লেখাপড়া শিখেছিলেন। সেই সম্বলেই এতদিন চলছে। সর্বদা পোশাক ও টুপি পরে থাকেন। টুপিটি এমনই হেলিয়ে হেলিয়ে পরা হয়ে থাকে যে বাবুর ডান কান আছে কি না হঠাৎ সন্দেহ উপস্থিত হয়। লখনৌ ফ্যাশনে বাইজির ভেরুয়ার মতো চুড়িদার পায়জামা, রামজামা, কোমরে দোপাটা ও মাথায় বাঁকা টুপি, তার মনোমতো পোশাক। বাই ও খ্যামটা মহলে পেলানাথবাবুর বড় মান। তাদের কোনো দায় দখল পড়লে বাবু আর হয়ে পড়ে আফতের তামাম করেন। বাইয়ের অনুরোধে হিন্দুয়ানি মাথায় রেখে কাঁচা খুলে ফয়তা দেন ও বারোয়ারির নামে তসবি পড়েন। মুসলমান মহলেও বাবুর বিলক্ষণ প্রতিপত্তি। অনেক লখনৌয়ে পাতি ও ইরানি চাপদারি বাবুর বুজরুকি ও কেরামতের অনিয়ম এনসাফ করে থাকেন। ইংরেজি কেতা বাবুর ভালো লাগে না। মনে করেন ইংরেজি লেখাপড়া শেখা শুদ্ধ কাজ চালাবার জন্য। মুসলমান সহবাসে প্রায় দিবারাত্রি থেকে থেকে ওই কেতাই এনার বড় পছন্দ।
সর্বদাই নবাবী মেজাজের কথা নিয়েই নাড়াচাড়া হয়। এদিকে দোহারেরা নতুন সুরের গান ধরলেন। ধোপা পুকুর রনরন করতে লাগলো। ঘুমন্ত ছেলেরা মার কোলে চমকে উঠল। কুকুরগুলো খেউ খেউ করে উঠল। বোধ হতে লাগলো যেন হাঁড়িরে গোটা কতক শুয়ার ঠেঙি মারছে। গাওয়ানোর নতুন সুর শুনে সকলেই বড় খুশি হয়ে সাব্বাস বাহবা ও শুভান্তরীর বৃষ্টি করতে লাগলেন। দোহারেরা উৎসাহ পেয়ে দ্বিগুণ চেঁচাতে লাগলো। সমস্ত দিন পরিশ্রম করে ধোপারা অঘরে ঘুমোচ্ছিল। গাওনার বেতরো আওয়াজে চমকে উঠে খোঁটা ও দড়ি নিয়ে দৌড়লো। রাত্রি 2টো পর্যন্ত গাওনা হয়ে শেষে সে রাত্রের মতো বেদব্যাস বিশ্রাম পেলেন। দোহার, শৌখিন বাবু, অধ্যক্ষেরা অন্ধকারে অতি কষ্টে বাড়ি গিয়ে বিছানায় হাড় হলেন। এদিকে বারোয়ারি তলায় সং গড়া শেষ হয়েছে। 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, কাল তাও শেষ হবে। কথক বেদির উপর বসে বৃষৎ স্বর্গের ষাঁড়ের মতো ও বলিদানের মহিষের মতো মাথায় ফুলের মালা জড়িয়ে রসিকতার একশেষ করছেন। মূল পুঁথির পানে চাওয়া মাত্র হচ্ছে, বস্তুত যা বলছেন সকলই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট ও কোনোটা বা সপাক। কথকতা পেশাটা ভালো, দিব্য জলখাবার, দিব্য হাত পাখার বাতাস। কেবল মধ্যে মধ্যে কোনো কোনো স্থলে আহারে বিহারে আনুষঙ্গিক প্রহারটা সইতে হয়, সেইটেই মহান কষ্ট। পূর্বে গদাধর শিরামণি, রামধন তর্কবাগীশ, হলধর, পঞ্চানন প্রভৃতি প্রধান প্রধান কথক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলে শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করে না। গলাটা সাধা, চাণক্য শ্লোকের 2 আখর পাঠ ও কীর্তন অঙ্গের 2টো পদাবলী মুখস্থ করেই মজুরা করতে বেরোন। এও বেদিতে বসে ব্যাস বধ করেন। কথা শোনবার ও সং দেখবার জন্যে লোকের অসম্ভব ভিড় হয়েছে। কুমোর, ডাকওয়ালা ও অধ্যক্ষেরা থেলো হুঁকোয় তামাক খেয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মিছে মিছে চেঁচিয়ে গলা ভাঙছেন। বাজে লোকের মধ্যে 2-1 জন আপনার আপনার কর্তৃক দেখবার জন্যে তফাৎ তফাৎ করছে। অনেকে গোছালো গোছের মেয়ে মানুষ দেখে সঙ্গের তর্জমা করে বেড়াচ্ছেন। সঙ্গগুলি বর্ধমানের রাজার বাঙ্গালা, মহাভারতের মতো বুঝিয়ে না দিলে মর্মগ্রহণ করা ভার। কোথাও ভীষ্ম সরসজ্জায় পড়েছেন, অর্জুন পাতালে বাণ মেরে ভগবতীর জল তুলে খাওয়াচ্ছেন। জাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছেন। সঙ্গেদের মুখের ছাঁচ ও পোশাক সকলেরই একরকম, কেবল ভীষ্ম দুধের মতো সাদা, অর্জুন ডেমাটিনের মতো কালো ও দুর্যোধন গ্রিন। কোথাও নবরত্নের সভা, বিক্রমাদিত্য 32 পুতুলের সিংহাসনের ওপর আফিমের দালালের মতো পোশাক পরে বসে আছেন। কালিদাস, ঘটকপর, মরাহমিহির প্রভৃতি নবরত্নেরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। রত্নদের সকলেরই একরকম ধুতি, চাদর ও টিকি। হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রীড়াবাড়ি ঢোকবার জন্য দারোয়ানের উপাসনা করছে। কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে 34 অক্ষরে ভগবতীর স্তব করছেন। কোথাও কোটালেরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমন্তের মাথার শালের সামলা, হাফ ইংরাজি গোছের চাপকান ও পায়জামা পরা, ঠিক যেন একজন হাইকোর্টের প্লিডার প্লিড করছেন। এক জায়গায় রাজস্ব যজ্ঞ হচ্ছে। দেশ দেশান্তরের রাজারা চারিদিকে ঘিরে বসেছেন। মধ্যে ট্যানা পড়া হোতাপাতা বামুনরা অগ্নিকুণ্ডের চারিদিকে বসে হোম করছেন। রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দারোয়ান শ্যাকরার দোকানে পাহারা দিচ্ছে। কোনোখানে রাম রাজা হয়েছেন। বিভীষণ, জম্বুবান, হনুমান ও সুগ্রীব প্রভৃতি বানরেরা শহুরে মুচ্ছুদ্দি বাবুদের মতো পোশাক পরে চারিদিকে দাঁড়িয়ে আছেন। লক্ষণ ছাতা ধরেছেন। শত্রুঘ্ন ও ভরত চামর ব্যজন করছেন। রামের বাঁদিকে সীতা দেবী। শীতের ট্যাঁচা শাড়ি, ঝাপটা ও ফিরিঙ্গি খোঁপায় বেহদ্দ বাহার বেরিয়েছে। বাইরে কোঁচার পত্তন, ভিতরে ছুঁচোর কীর্তন। সং বড় চমৎকার। বাবুর ট্যাসেল দেওয়া টুপি
পাইনাপলের চাপকান, পেটি ও সিল্কের রুমাল, চুলের গার্ডচেন, অথচ থাকবার ঘর নাই। মাসির বাড়ি অন্ন লুটেন, ঠাকুর বাড়ি শোন, আর সেনেদের বাড়ি বসবার আড্ডা। পেট ভরে জল খাবার পয়সা নাই, অথচ দেশের রিফরমেশনের জন্যে রাত্রে ঘুম হয় না। মশারির অভাবও ঘুম না হবার একটি প্রধান কারণ। পুলিশ, বড় আদালত, টালার নিলেম, ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান। সন্ধেবেলা ব্রাহ্মসভায় মিটিং ও ক্লাবে হাঁপ ছাড়ে। গোয়েন্দাগিরি, দালালি, খোসামুদি ও ঠিকে রাইটেরি করে যা পান, ট্যাসেলওয়ালা টুপি ও পাইনাপলের চাপকান রিপু করতে ও জুতো বুরুষে সব ফুরিয়ে যায়। সুতরাং মিনি মাইনের স্কুলমাস্টারিও কখনো কখনো স্বীকার করতে হয়। কোথাও অসৈরণ সইতে নারী শিকায়েও বসে ঝুলি মুড়ি, সৎ অসৈরণ সইতে নারী। মহাশয়, ইয়ং বাঙালিদের টেবিলে খাওয়া, পেন্টুলেন ও ভয়ানক গরমিতেও বানাতের বিলেতি কোট চাপকান পরা বিলক্ষণ দেখতে পান, অথচ নাকে চশমা, রাত্রিরে থানায় পড়ে ছুঁচো ধরে খান। দিনের বেলা রিফরমেশনের স্পিচ করেন দেখে শিখে ঝুলছেন। এই সবার বাড়ালি তলায় ভালো করতে পারবো না, মন্দ করব কি দিবি তা দে, বুক ফেটে দরজা, ঘুটে পড়ে গোবর হাসে, কানাপুতের নাম পদ্মলোচন, মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায়, হাড় হাবাতে মিছরির ছুরি প্রভৃতি নানাবিধ সৎ হয়েছে। সেসব আর এখানে উত্থাপন করবার আবশ্যক নাই। কিন্তু প্রতিমের দুপাশে বকা ধার্মিক ও খুদে নবাবের সং বড় চমৎকার হয়েছে। বকা ধার্মিকের শরীরটি মুচির কুকুরের মতো নুদুর নাদুর, ভুঁড়িটি বিলাতি কুমোর মতো, মাথা কামান চৈতন ফক্কা ঝুটি করে বাঁধা, গলায় মালা ও ঢাকের মতো গুটি কতক সোনার মাদুলি, হাতে ইষ্টি কবচ, চুলে ও গোঁফে কলপ দেওয়া, কালা পেরে ধুতি, রাম জামা ও জরির বাঁকা তাজ। গত বৎসর 80 পেরিয়েছেন, অঙ্গ ত্রিভঙ্গ, কিন্তু প্রাণ হামাগুড়ি দিচ্ছে। গেরস্ত গোছের ভদ্রলোকের মেয়ে ছেলের পানে আর চক্ষে চাচ্ছেন, হরিনামের মালার ঝুলিটি ঘুরুচ্ছেন, ঝুলির ভিতর থেকে গুটি কতক টাকা বেমালুম আওয়াজে লোভ দেখাচ্ছে। ক্ষুদ্র নবাব, ক্ষুদ্র নবাব দিব্যি দেখতে, দুধে আলতার মতো রং, আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো, চীনের শুয়োরের মতো শরীরটি ঘাড়ে গর্দানে, হাতে লাল রুমাল ও পিচের ইস্টিক, শিমলের ফিনফিনে ধুতি মালকোচা করে পরা। হঠাৎ দেখলে বোধ হয় রাজা রাজরার পুত্র, কিন্তু পরিচয় বেরোবে হৃদে জোলার নাতি। বারোয়ারি প্রতিমাখানি প্রায় 20 হাত উঁচু, ঘোড়ায় চড়া হাইল্যান্ডের গোড়া, বিবি, পরি ও নানাবিধ চিড়িয়া, শোলার ফল ও পদ্ম দিয়ে সাজানো। মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি, সিংহের গায়ে রূপালী গিলটি ও হাতি সবুজ মখমল দিয়ে মোড়া। ঠাকুরনের বিবিয়ানা মুখ, রং ও গড়ন আসল ইহুদি ও আরমানি কেতা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ইন্দ্র দাঁড়িয়ে জোড়হাত করে স্তব করছেন। প্রতিমের উপর ছোট ছোট বিলাতি পরীরা ভেপু বাজাচ্ছে, হাতে বাদশাহী নিশেন ও মাঝে খোড়া সিঙ্গিওয়ালা কুইনের ইউনিফর্ম ও ফেস্ট। আজ বারোয়ারির প্রথম পুজো, শনিবার। বীরকৃষ্ণদা, কানাই দত্ত, পেলানাথ বাবু ও বীরকৃষ্ণবাবুর ফ্রেন্ড আহিরিটোলার রাধা মাধব বাবুরা বেলা 3টে পর্যন্ত বারোয়ারি তলায় হামরাও হয়েছিলেন। 3টে বড় বড় অর্ণামোষ, 100 ভেড়া ও 300 পাঁটা বলিদান করা হয়েছে। মূল নৈবেদ্যের আগাতলা মন্ডাটি ওজনে 1.5 মণ। শহরের রাজা, সিঙ্গি, ঘোষ, দে, মিত্র ও দত্ত প্রভৃতি বড় বড় দলস্থ ফোঁটাচেলির জোর, টিঙ্গি ও তিলকধারী উদ্দীপরা ও তকমলারা যত ব্রাহ্মণ পণ্ডিতের বিদে হয়েছে। সুপারিশ, অনাহুত, বেদলে ও ফলারেরা নিমতলার শকুনির মতো টেকে বসে আছেন। কাঙালি, রেও, অগ্রদানি, ভাট ও ফকির বিস্তর জমেছিল। পাহারাওয়ালারাই তাদের বিদে দেন। অনেক গরিব গ্রেপ্তার হয়।
ক্রমে সন্ধ্যা হয়ে এলো। বারোয়ারিতলা লোকারণ্য। শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন। সং এলে অনেকে তাদের দেখছে। ক্রমে মজলিসে দু একটা ঝাড় জেলে দেওয়া হলো। সঙ্গদের মাথার উপর বেললণ্ঠন বাহারা দিতে লাগলো। অধ্যক্ষবাবুরা একে একে জমায়েত হতে লাগলেন। নল করা থেলো হুঁকো হাতে করে ও পান চিবোতে চিবোতে অনেক চিৎকার ও এটা কর ওটা কর করে হুকুম দিচ্ছে। আজ ধোপাপাড়ার ওর চকের দলের লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ ও 12 খানি বেনের দোকান ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে করা ভ্যালসা অম্বরী ও ইরানি তামাকের গোবর্ধন হয়েছে। এই সবার বিস্তর অন্তঃশীলে সরঞ্জামও প্রস্তুত হয়েছে। আবশ্যক হলে দেখা দিবে। শহরে ঢিঢি হয়ে গেছে। আজ রাত্রে অমুক জায়গায় বারোয়ারি পুজোর হাফ আখড়াই হবে। কি ইয়ারগোছের স্কুল বয়, কি বাহাত্তরে ইনভ্যালিড, সকলেই হাফ আখড়াই শুনতে পাগল। বাজার গরম হয়ে উঠল। ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো। কোচানো ধুতি, ধোপদস্ত কামিজ ও দূরে শান্তিপুরে উড়ুনির এক রাত্রের ভাড়া 8 আনা চড়ে উঠল। 4 পুরুষে 5 পুরুষে ক্রেপ ও নেটের চাদরেরা অকর্মণ্য হয়ে নবাবী আমলে সিন্দুক আশ্রয় করেছিলেন। আজ ভলেন্টিয়ার হয়ে মাথায় উঠলেন। কালো ফিতের ঘুনসি ও চাবির শিকলি হঠাৎ বাবুর মতো স্থান পরিত্যাগ করে ঘড়ির চেনের অফিসে মিটিং হলো। জুতোরা বেশ্যার মতো নানা লোকের সেবা করতে লাগলো। বারোয়ারিতলা লোকারণ্য হয়ে উঠল। একদিকে কাঠগড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা কাঠগড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। বড় মানুষেরা ট্যাসেলওয়ালা টুপি, চাপকান, পেটি ও ইষ্টিকে চালচিত্রের অসুর হতেও বেহারা দেখাচ্ছেন। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণবাবু লক্কাই লাটুর লাটিমের মতো ঘুরে বেড়াচ্ছেন। 2 কষ দিয়ে পাঁজির ছবির রক্তদন্তী রাক্ষসীর মতো পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর, হরকরা, সরকার, কেরানি, ম্যানেজারদের নিঃশেষ ফেলবার অবকাশ নেই। ঢং ঢং করে গির্জের ঘড়িতে রাত্রি 2টো বেজে গেল। ধোপাপাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন। অনেকে আখড়া ঘরে অর্থাৎ সাজঘরেই শুয়ে পড়লেন। বাঙালির স্বভাবই পরের জিনিস পাতে পড়লে শিগগির হাত বন্ধ হয় না। পেট সেটি বোঝে না, বড় দুঃখের বিষয়। 1.5 ঘণ্টা ঢোল, বেহালা, ফুলট, মোচং ও সেতারের রং ও সাজ বাজল। গোঁড়ারা 200 বাহবা ও 2000 বেশ নিলেন। শেষে একটি ঠাকুরন বিষয় গিয়ে আমরা গানটি বুঝতে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতে কৃতকার্য পারলাম না। ধোপাপাড়ার দল উঠে গেল। চকের দল আসরে নামলেন। চকের দলেরাও ওই রকম করেই গেয়ে শোভান্তরী, সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন। 1 ঘণ্টার জন্য মজলিস খালি রইল। চায়না কোট, ক্রেপের, নেটের ও দূরে ফুলদার টেরচা চাদরে পিঁপড়ের ভাঙা শাড়ির মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে গেল। চুরোট, তামাক ও চরসের ধোঁয়ায় এমনই অন্ধকার হয়ে উঠল যে সেবারে প্রোক্লেমেশনেতে বা কি ধোঁ হয়েছিল। বড় বড় রিভিউয়ারের তোপে তত ধোঁ জন্মে না। 8 ঘণ্টা প্রতিমেখানি দেখা যায়নি ও পরস্পর চিনে নিতেও কষ্টবোধ হয়েছিল। ক্রমে হঠাৎ বাবুর টাকার মতো, বসন্তের কুয়াশার মতো, শরতের মেঘের মতো ধোঁ দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। দর্শকেরা সুস্থির হয়ে দাঁড়ালেন। ধোপাপুকুরের দল আসর নিয়ে বিরহ ধরলেন। 8 ঘণ্টা বিরহ গিয়ে আসর হতে দলবল সমেত আবার উঠে গেলেন। চকবাজারেরা ভাবলেন ও ধোপাপুকুরের দলের বিরহের উত্তর দিলেন। গোড়ারা রিভিউয়ের সোলজারদের মতো দল বেঁধে 2 থাক হলো। মধ্যস্থেরা গানের চোতা হাতে করে বিবেচনা করতে আরম্ভ করলেন। এক দলে মিত্তির খুঁড়ো ও আরেক দলে দাদা ঠাকুর বাঁধনদার। বিরহের পর চাপা কাঁচা খেউর, তাতেই হারজিতের বন্দোবস্ত। বিচারও শেষ। মধুর এনো সময়েত, মারামারিও বাকি থাকবে না। ভোরের তোপ পড়ে গিয়েছে, পূর্বদিক ফর্সা হয়েছে, ফুরফুরে হাওয়া উঠেছে। ধোপাপুকুরের দলের আসর নিয়ে খেউর ধরলেন। সাবাস, বাহবা, শোভান্তরী, জিতারাও দিতে দিতে গোড়াদের গলা চিরে গেল। এরই তামাশা দেখতে যেন সূর্যদেব তাড়াতাড়ি উদয় হলেন। বাঙালিরা আজও এমন কুৎসিত আমোদে মত্ত হন বলেই যেন চাঁদ ভদ্র সমাজে মুখ দেখাতে লজ্জিত হলেন।
কুমুদিনী মাথা হেঁটে করলেন। পাখিরা ছিঁচি করে চেঁচিয়ে উঠল। পদ্মিনী পাকের মধ্যে থেকে হাসতে লাগলো। ধোপা পুকুরের দল আসর নিয়ে খেউর গাইলেন, সুতরাং চকের দলকে তার উত্তর দিতেই হবে। ধোপা পুকুরওয়ালারা 1.5 ঘন্টা প্রাণপণে চেঁচিয়ে খেউরটি গেয়ে থামলেন। চকের দলেরা নামলেন। সাজ বাজতে লাগলো। এদিকে আখড়াগড়ে খেউয়ের উত্তর প্রস্তুর হতে লাগলো। চকের দলের তেজের সহিত উত্তর গাইলেন। গোড়ারা গরম হয়ে আমাদের জিত করে চেঁচামেচি করতে লাগলেন। হাতাহাতিও বাকি রইল না। এদিকে মধ্যস্থেরাও চকের দলের জিত সাব্যস্ত করলেন। দুও হো 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 হুররে ও হাততালিতে ধোপাপুকুরের দলেরা মাটির চেয়ে অধম হয়ে গেলেন। নিঃসার খোয়ারি, রাত জাগবার ক্লেশ ও হাড়ের লজ্জায় মুখুজ্জদের ছোটবাবু ও 2-4 ধর্তা দোহার একেবারে এলিয়ে পড়লেন। চকের দলেরা ঢোল বেঁধে নিশেন তুলে গাইতে গাইতে ঘরে চললেন। কারো কারো শুধু পা মোজা পায়, জুতো কোথায় তার খোঁজ নাই। গোড়ারা আমোদ করতে করতে পেছু পেছু চললেন। বেলা 10টা বেজে গেল। দর্শকরা হাঁপাকড়াইয়ের মজা লুটে বাড়িতে এসে সুদ, ঠান্ডাই, জোলাপ ও ডাক্তারের জোগাড় দেখতে লাগলেন। ভাড়া করা ও চেয়ে নেওয়া চায়না কোট, ধুতি, চাদর, জামা ও জুতোরা কাজ সেরে আপনার মনিব বাড়ি ফিরে গেল। আজ রবিবার। বারোয়ারিতলায় পাঁচালি ও যাত্রা। রাত্রি 10টার পর অধ্যক্ষেরা এসে জমলেন। এখনও অনেকের চোঁয়া ঢেকুর মাথা ধরা, গা মাটি মাটি সারেনি। পাঁচালি আরম্ভ হয়েছে। প্রথম দল গঙ্গাভক্তি তরঙ্গিনী, দ্বিতীয় দল মহিরাবণের পালা ধরেছেন। পাঁচালি ছোটকে তার হাঁপাকড়ায় কেবল ছড়া কাটানো বেশিরভাগ, সুতরাং রাত্রি 1টার মধ্যে পাঁচালি শেষ হয়ে গেল। যাত্রার অধিকারীর বয়স 76 বৎসর। বাবরি কাটা চুল, কপালে উল্কি, কানে মখরি। অধিকারী দুটি সেজে গুটি 12 বুড়ো বুড়ো ছেলেকে সখী সাজিয়ে আসরে নামলেন। প্রথম কৃষ্ণখোলের সঙ্গে নাচলেন, তারপর বাসদেব ও মণিগোসাই গান করে গেলেন। সকেষ্ট সখী ও দুটি প্রাণপণে ভোর পর্যন্ত কালো জল খাবো না, কালো মেঘ দেখবো না, সামিয়ানা খাটিয়া দিমু, কালো কাপড় পরবো না ইত্যাদি কথাবার্তায় ও নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। থাল, গারু, ঘোড়া, ছেঁড়া কাপড়, পুরাণ বনাত ও পচা শালের গাদি হয়ে গেল। টাকা, আধুলি, সিকি, পয়সা পর্যন্ত পেলা পেলেন। মধ্যে মধ্যে বাবা দে আমায় বিয়ে, ও আমার সুন্দরে জেলেই ধরি মাছ বাউতি জালে প্রভৃতি রকমওয়ারি সঙ্গের রকমওয়ারি গানের অভাব ছিল না। বেলা 8টার সময় যাত্রা ভাঙল। একজন বাবু মাতাল পাত্র টেনে বিলক্ষণ পেকে যাত্রা শুনছিলেন। যাত্রা ভেঙে যাওয়াতে গলায় কাপড় দিয়ে প্রতিমে প্রণাম করতে গেলেন। প্রতিমে হিন্দু শাস্ত্রসম্মত জগদ্ধাত্রী মূর্তি, কিন্তু প্রতিমার শিঙ্গি হাতিকে কামড়াচ্ছে দেখে বাবু মহাত্মার বড়ই রাগ হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবু করুণার সুরে, তারিণী গো মা, কেন হাতির উপর এত আড়ি, মানুষ মেলে টেরটা পেতে তোমায় বেতে হতো হরিণ বাড়ি, সুরকি কুটে সারা হতো তোমার মুকুট যেত গড়াগড়ি, পুলিশের বিচারে শেষে সঁপত তোমার গ্র্যান বুড়ি, সিঙ্গি মামা টেরটা পেতেন ছুটতে হতো উকিল বাড়ি। এই গান গেয়ে প্রণাম করে চলে গেলেন। শহরে ইতর মাতালদের বড় ইতর বিশেষ নাই। মাতাল হলে কি রাজা বাহাদুর, কি পেলার বাপ, কি গোবরা প্রায় এক মূর্তিই ধরে থাকেন। ঘরে ধরে রাখবার লোক নাই বলেই আমরা নর্দমায়, রাস্তায়, খানায়, গারদে ও মদের দোকানে মাতলামি করতে দেখতে পাই। শহরে বড় মানুষ মাতালও কম নাই। শুদ্ধ ঘরে ধরে পুরে রাখবার লোক আছে বলেই তারা বেরিয়ে এখন মাতলামি করতে পারেন না। এদের মধ্যে অনেকে এমন মাতলামি করে থাকেন যে অন্তরিক্ষ থেকে দেখতে পেটের ভিতর হাত পা সেদিয়ে যায় ও বাঙালি বড় মানুষদের উপর বিজাতীয় ঘৃণা উপস্থিত হয়। ছোটলোক মাতালের ভাগ্যে 4 আনা জরিমানা, 1 রাত্রি গারদে বা পাহাড়াওয়ালাদের ঝোলায় শোয়ার হয়ে যাওয়া ও জমাদারের 2-1 কোৎকা মাত্র, কিন্তু বাঙালি বড় মানুষ মাতালদের সকল বিষয়ে শ্রেষ্ঠতা। পাখি হয়ে উঠতে গিয়ে ছাদ থেকে পড়ে মরা, বাবার প্রতিষ্ঠিত পুকুরে ডোবা,
প্রতিমের নকল শিঙ্গি ভেঙে ফেলে আসল শিঙ্গি হয়ে বসা, ঢাকিকে মার সঙ্গে বিসর্জন দেওয়া, ক্যান্টনমেন্ট ফোর্ট, রেলওয়ে স্টেশন ও অবশেষে মদ খেয়ে মাতলামি করে চালান হওয়া, এসব তো আছে। এই সবাই করুণা গান, বকশিস ও বক্তৃতার বেহদ্য ব্যাপার। একবার শহরের শ্যামবাজার অঞ্চলের এক বনিদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছে। বাড়ির মেজবাবু পাঁচও ইয়ার নিয়ে শুনতে বসেছেন। সামনে মালিনী ও বিদ্যে। মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ ওই বিদেশি, গান করে মুঠো মুঠো পেলা পাচ্ছে। বছর 16 বয়সের দুটো স্ট্রিট ব্রেড ছোকরা সখী সেজে ঘুরে ঘুরে খ্যামটা নাচ্ছে। মজলিসে রূপোর গেলাসে ব্রান্ডি চলছে। বাড়ির টিকটিকি ও শালগ্রাম ঠাকুর পর্যন্ত নেশায় চুরচুরে ও ভোঁর। যাত্রায় ক্রমে মিলনের মন্ত্রণা, বিদ্যার গর্ভ, রানীর তিরস্কার, চোর ধরা ও মালিনীর যন্ত্রণার পালা এসে পড়ল। কোটাল মালিনীকে বেঁধে মারতে আরম্ভ করলে। মালিনী বাবুদের দোহাই দিয়ে কেঁদে বাড়ি সরগরম করে তুললে। বাবুর চমক ভেঙে গেল। দেখলেন কোটাল মালিনীকে মারছে। মালিনী বাবুর দোহাই দিচ্ছে, অথচ পার পাচ্ছে না। এতে বাবু বড় রাগত হলেন। কোন ব্যাটার সাধ্যি মালিনীকে আমার কাছ থেকে নিয়ে যায়? এই বলে সামনে রূপোর গেলাসটি কোটালের রগ তেগে ছুঁড়ে মারেন। গেলাসটি কোটালের রগে লাগবা মাত্র কোটাল বাপ বলে অমনি ঘুরে পড়ল। চারিদিক থেকে লোকেরা হা হা করে এসে কোটালকে ধরাধরি করে নিয়ে গেল। মুখে জলের ছিটে মারা হলো ও অন্য অন্য নানা তদবির হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। কোটালের এক হাতেই পঞ্চত্ব পেলেন। আর একবার ঠনঠনের ঘোষজাবাবুর বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাবু মদ খেয়ে মজলিসে আড় হয়ে শুয়ে নাক ডাকিয়ে যাত্রা শুনছিলেন। সমস্ত রাত বেহুশেই কেটে গেল। শেষ ভোর ভোর সময় দক্ষিণে মশানে কোটালের হাঙ্গামাতে বাবুর নিদ্রা ভঙ্গ হলো। কিন্তু আসরে কেষ্টকে না দেখে বাবু বিরক্ত হয়ে কেষ্ট লাও, কেষ্ট লাও বলে খেপে উঠলেন। অন্য অন্য লোকে অনেক বোঝালেন যে ধর্মাবতার, বিদ্যাসুন্দর যাত্রায় কেষ্ট নাই। কিন্তু বাবু কিছুতেই বুঝলেন না। কৃষ্ণ তাঁরে নিতান্ত নির্দয় হয়ে দেখা দিলেন না বিবেচনায়। শেষে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। আর একবার এক গোস্বামী এক মাতালবাবুর কাছে বড় নাকাল হয়েছিলেন। সে কথা না বলে বাক্য গেল না। পূর্বে এই শহরে বেনিটোলায় দীপচাঁদ গোস্বামীর অনেকগুলি বড় মানুষ শিষ্য ছিল। বারসিমলের বোসবাবুরা প্রভুর প্রধান শিষ্য ছিলেন। একদিন আমতার রামহরিবাবু বোসজাবাবুরে এক পত্র লিখলেন যে ভেকনিতে আমার বড় ইচ্ছা, কিন্তু গুটি কতক প্রশ্ন আছে। সেগুলির যতদিন পূরণ না হচ্ছে ততদিন শাক্তই থাকব। বোসজা মহাশয় পরম বৈষ্ণব। রামহরিবাবুর পত্র পেয়ে বড় খুশি হলেন ও বৈষ্ণব ধর্মের উপদেশ ও প্রশ্ন পূরণ করবার জন্য প্রভু নদেরচাঁদ গোস্বামী মহাশয়কে তার কাছে পাঠিয়ে দিলেন। রামহরিবাবুর সোনাগাছিতে বাস। 2-4 জন ইয়ার ও গাইয়ে বাজিয়ে কাছে থাকে। সন্ধ্যার পর বেড়াতে বেরোন, সকালে বাড়ি আসেন। মদও বিলক্ষণ চলে। 2-4টা নিম খাসকোছের দাঙ্গার দরুন পুলিশেও 2-1 মুচলেকা হয়ে গিয়েছে। সন্ধ্যার পর সোনাগাছির বড় জাঁক। প্রতি ঘরে ধুনোর ধোঁ, শাকের শব্দ ও গঙ্গা জলের ছড়ার দরুন হিন্দু ধর্ম মূর্তিমন্ত হয়ে সোনাগাছি পবিত্র করেন। নদেরচাঁদ গোস্বামী বোসবাবুর পত্র নিয়ে সন্ধ্যের পর সোনাগাছি ঢুকলেন। গোস্বামীর শরীরটি প্রকাণ্ড, মাথা ন্যাড়া, মধ্যে তরমুজের মোটার মতো চৈতন্য ফক্কা, সর্বাঙ্গে হরিনামের ছাপা, নাকে তিলক ও অদৃষ্টে অর্থাৎ কপালে এক থাবড়া চন্দন। হঠাৎ বোধ হয় যেন কাকে হেগে দিয়েছে। গোস্বামীর কলকাতার জন্ম, কিন্তু কখনো সোনাগাছিতে ঢোকেন নাই। শহরের অনেক বেশ্যা সিমলের মা গোসাইয়ের জুরিসডিকশনের ভিতর।
গোস্বামী অনেক কষ্টে রামহরিবাবুর বাসায় উপস্থিত হলেন। রামহরিবাবু কুটি থেকে এসে পাত্র টেনে গোলাপি রকম নেশায় তর হয়ে বসেছিলেন। এক মোসাহেব বায়ার সঙ্গতে আব হজরত যাতে লন্ডন কো গাচ্ছেন, আর একজন মাথায় চাদর দিয়ে বাইয়ানা নাচের উদ্যোগ করছেন। এমন সময় বোসবাবুর পত্র নিয়ে গোস্বামী মশাই উপস্থিত হলেন। অমন আমোদের সময় একটা ব্রকত অর্থাৎ বৃকদর গোসাইকে দেখলে কার না রাগ হয়। মজলিসের সকলেই মনে মনে বড় বেজার হয়ে উঠলেন। বোসরার অনুরোধেই কেবল গোস্বামী সে যাত্রা প্রহার হতে পরিত্রাণ পান। রামহরি বোসরার পত্র পড়ে গোস্বামী মহাশয়কে আদর করে বসালেন। রামা বামুনের হুকোটি জল ফিরিয়ে তামাক দিলে। হুকোটি বাস্তবিক খাঁ সাহেবের। মোসাহেবদের সঙ্গে তার চোখ টেপাটাপি হয়ে গেল। একজন মোসাহেব দৌড়ে কাছে দর্জির দোকান থেকে হয়ে এলেন। এদিকে গাওনা ও ইয়ার্কি কিছু সময়ের জন্য পোস্টপন হলো। শাস্ত্রীয় তর্ক হবার উদ্যোগ হতে লাগলো। গোস্বামী মহাশয় তামাক খেয়ে হুঁকো রেখে নানা প্রকার শিষ্টাচার করলেন। রামহরিবাবুও তাতে বিলক্ষণ ভদ্রতা করলেন। রামহরিবাবু গোস্বামীকে বললেন, প্রভু, বৈষ্ণবতন্ত্রের কটি বিষয়ে আমার বড় সন্দেহ আছে, আপনাকে মীমাংসা করে দিতে হবে। প্রথম, এই কেষ্টর সঙ্গে রাধিকার মামি সম্পর্ক, তবে কেমন করে কেষ্ট রাধাকে গ্রহণ করলেন? আর দ্বিতীয়, একজন মানুষ ভালো দেবতাই হলো যে 1600 স্ত্রীর মনোরথ পূর্ণ করেন, এবার কি কথা? তৃতীয়, শুনেছি কেষ্ট দোলের সময় মেরা পুড়িয়ে খেয়েছিলেন, তবে আমাদের মটন চপ খেতে দোষ কি? আর বৈষ্ণবদের মদ খেতেও বিধি আছে। দেখুন, বলরাম দিনরাত মদ খেতেন, কেষ্ট বিলক্ষণ মাতাল ছিলেন। প্রশ্ন শুনেই গোস্বামীর পিলে চমকে গেল। তিনি পালাবার পথ দেখতে লাগলেন। এদিকে বাবুর দলের মুচকি হাসি, ইশারা ও রূপোর গেলাসে দাওয়াই চলতে লাগলো। গোস্বামী মনের মতো উত্তর দিতে পারলেন না বলে একজন মোসাহেব বলে উঠল, হুজুর, কালী বড়। দেখুন, কালীতে ও কেষ্টতে ক পুরুষের অন্তর। কালীর ছেলে যে কার্তিক, তার বাহন ময়ূরের যে ল্যাজ কেষ্টর মাথার উপর, সুতরাং কালী বড়। এ কথায় হাসির তুফান উঠল। গোস্বামী নিজ স্বভাবগুণে গোয়ার্তিময় গরম হয়ে পিট্টনোর পথ দেখবেন কি, এমন সময় একজন মোসাহেব গোস্বামীর গায়ে টলে পড়ে, তার তিলক ও টিপ জিভ দিয়ে চেটে ফেললে। আর একজন কি করো বলে টিকিটি কেটে নিলেন। গোস্বামী ক্রমে শ্রাদ্ধ করায় দেখে জুতো ও হরিনামের থলি ফেলে চোঁচা দৌড়ে রাস্তায় এসে হাঁপ ছাড়লেন। রামহরিবাবু ও মোসাহেবদের খুশির সীমা রইল না। অনেক বড় মানুষ এই সকল আমোদ বড় ভালোবাসেন ও অনেক স্থানে প্রায় এইরূপ ঘটনা হয়। কলকাতা শহরে প্রতিদিন নতুন নতুন মাতলামি দেখা যায়। সকলগুলি সৃষ্টি ছাড়াও অদ্ভুত। ঠকবাগানে ধনুকর্ণ মিত্তিরবাবুর বাপ ন্যাট ড্রাইভ মানকিসন কোম্পানির বাড়ির মুচ্ছুতি ছিলেন। এ সবার চোটা ও কোম্পানির কাগজেরও ব্যবসা করতেন। ধনুবাবু কলেজে পড়েন, এক্সামিন পাশ করেছেন, লেকচার শোনেন ও মধ্যে মধ্যে ইংরেজি কাগজে আর্টিকেল লেখেন। শহরে বাঙালি বড় মানুষের ছেলেদের মধ্যে প্রায় অনেকেই বিবেচনায় গাধার বেহদ্দ। বুদ্ধিটা এমন সূক্ষ্ম যে নেই বললেই বলা যায়। লেখাপড়া শিখতে আদপে ইচ্ছা নাই, প্রাণ কেবল ইয়ার্কির দিকে দৌড়ায়। স্কুল যাওয়া কেবল বাপমার ভয়ে ওষুধ গেলাগোছ। সুতরাং এক্সামিন পাশ করবার পূর্বে ধনুকর্ণবাবু 4 ছেলের বাপ হয়েছেন এবং তার প্রথম মেয়েটিরও বিবাহ পর্যন্ত হয়ে গিয়েছিল। ধনুবাবুর 2-4 স্কুল ফ্রেন্ডও সর্বদা আসতে যেতেন, কখনো কখনো লুকিয়ে চুরিয়ে। চরসটা, মাজমের বরফিখানা, সিদ্ধিতে আসতাও চলতো। ইচ্ছেখানা এক আধ দিন সেরিটে, শ্যাম্পিনটারও আস্বাদ নেওয়া হয়। কিন্তু কর্তা সকলমে রোজগার করে বড় মানুষ হয়েছেন, সুতরাং সকল দিকে চোখ রাখেন এবং ছেলেদের উপরও সর্বদা তাইশ করে থাকেন। সেই দবদবাতেই ইচ্ছেখানার ব্যাঘাত পড়েছিল। সামার ভ্যাকেশনে কলেজ বন্ধ হয়েছে। স্কুল মাস্টারেরা লোকের বাগানে বাগানে মাছ ধরে বেড়াচ্ছেন। পণ্ডিতেরা দেশে গিয়ে লাঙল ধরে চাষবাস আরম্ভ করেছেন।
ইংরেজি স্কুলের পণ্ডিত প্রায় হইকছিরি দেখা যায়। ধনুবাবু সন্ধ্যের পর 2-4 স্কুল ফ্রেন্ড নিয়ে পড়বার ঘরে বসে আছেন। এমন সময় কলেজের প্যারিবাবু চাদরের ভিতরে 1 বোতল ব্র্যান্ডি ও একটা সেরি নিয়ে অতি সন্তর্পণে ঘরের ভেতরে ঢুকলেন। প্যারিবাবু ঘরে ঢোকবা মাত্রই চারিদিকে দৌড় জানলা বন্ধ হয়ে গেল। প্রথমে বোতলটি অতি সাবধানে খুলে, বেড়ালে চুরি করে দুধ খাবার মতো করে আর কি, অত্যন্ত সাবধানে চলতে লাগলো। ক্রমে ব্র্যান্ডি অন্তর্ধান হলেন। এদিকে বাবুদের মেজাজও গরম হয়ে উঠল। দৌড় জানলা খুলে দেওয়া হলো, চেঁচিয়ে হাসি ও গড়রা চলতে লাগলো। শেষে সেরিও সমীপস্থ হলেন। সুতরাং ইংরেজি স্পিচ ও টেবিল চাপড়ানো চলল। ভয় লজ্জা পেয়ে পালিয়ে গেল। এদিকে ধনুবাবুর বাপ চণ্ডী মণ্ডপে বসে মালা ফিরুচ্ছিলেন। ছেলেদের ঘরের দিকে হঠাৎ চিৎকার ও রই রই শব্দ শুনে গিয়ে দেখলেন বাবুরা মদ খেয়ে মত্ত হয়ে চিৎকার ও হৈ হৈ করছেন। সুতরাং বড়ই বেজার হয়ে উঠলেন এবং ধনুবাবুকে যাচ্ছে তাই বলে গালমন্দ দিতে লাগলেন। কর্তার গালাগালে একজন ফ্রেন্ড বড়ই চটে উঠলেন এবং ধনুও তার সঙ্গে তেড়ে গিয়ে একটা ঘুষও মারলেন। কর্তার বয়স অধিক হয়েছিল, বিশেষত ঘুষোটি ইয়াং বেঙ্গলি বাঁদরের বাড়া। ঘুষি খেয়ে কর্তা একেবারে ঘুরে পড়লেন। বাড়ির অন্য পরিবারেরা হা হা করে এসে পড়ল। গিন্নির বাড়ির ভিতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন এবং বাবুকে যথোচিত তিরস্কার করতে লাগলেন। তিরস্কার, কান্না ও গোলযোগের অবকাশে ফ্রেন্ডলা পুলিশের ভয়ে সকলেই চম্পট দিলেন। এদিকে বাবুর করুণা উপস্থিত হলো। মার কাছে গিয়ে বললেন, মা, বিদ্যাসাগর বেঁচে থাক, তোমার ভয় কি? ও ওল্ড ফুল মরে যাক না কেন, ওকে আমরা চাইনি। এবারে মা এমন বাবা এনে দেব যে তুমি, নূতন বাবা ও আমি একত্রে 3 জন বসে হেলথ ড্রিঙ্ক করব। ওল্ড ফুল মরে যাক, আমি হোয়াইট রিফর্ম বাবা চাই। রামকালী মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্টের মিসুয়ার্স, ঠিক রোগ অ্যান্ড পিকপকেট উকিল সাহেবের অফিসে খাতানজি। অফিসের ফেরতা রাধাবাজার হয়ে আসছেন ও দুধারি দোকান ফাঁক যাচ্ছে না। পাগড়িতে এলিয়ে পড়ছে, ধুতি খুলে হুতুলি পুতুলি পাকিয়ে গেছে, পাও বিলক্ষণ টলছে। ক্রমে জোড়াসাঁকোর হাড়িহাটায় এসে একেবারে এলিয়ে পড়লেন, পা যেন খোটা হয়ে পড়ে গেল। শেষে বিলক্ষণ হুবুজুবু হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরবাবুদের বাড়ির একজন চাকর সেই সময় মদ খেয়ে টলতে টলতে যাচ্ছিল। রামবাবু তাকে দেখে, আরে বেটা মাতাল বলে টোড়ে সরে দাঁড়ালেন। চাকর মাতাল থেমে জিজ্ঞাসা করলে, তুই শালা কে রে, আমায় মাতাই বললি? রামবাবু বললেন, আমি রাম। চাকর বললে, আমি তবে রাবণ। রামবাবু তবে যুদ্ধং দেহি বলে যেমন তারে মারতে যাবেন অমনি নেশার ঝোঁকে ধুপুস করে পড়ে গেলেন। চাকর মাতাল তার বুকের ওপর চড়ে বসল। থানার সুপারিনটেন্ডেন্ট সাহেব সেই সময় থানায় ফিরে যাচ্ছিলেন। চাকর মাতাল কিছু টিকে ছিল। পুলিশের সার্জেন্ট দেখে রামবাবুকে ছেড়ে দিয়ে পালাবার উদ্যোগ করলে। রামবাবু সুপারিনটেন্ডেন্টকে দেখেছিলেন। এখন রাবণকে পালাতে দেখে ঘৃণা প্রকাশ করে বললেন, ছি বাবা, এখন রামের হনুমানকে দেখে ভয় পালালে, ছি ছি ছি। রবিবারটা দেখতে দেখতে গেল। আজ সোমবার, শেষ পুজোর আমোদ চোহেল ও ফররা শেষ। আজ বাই, খ্যামটা, কবি ও কীর্তন। বাই নাচের মজলিস চূড়ান্ত সাজানো হয়েছে। গোপাল মল্লিকের ছেলের ও রাজা বেজেন্দরের কুকুরের বিয়ের মজলিসের কাছে কোথায় লাগে? চকবাজারে পেলানাথবাবু বাইমহলের ডাইরেক্টর, সুতরাং বাই ও খ্যামটা নাচের সমুদায় ভার তাকেই দেওয়া হয়েছিল। শহরের নন্নি, নুন্না, মুন্নি, খন্নি ও টন্নি প্রভৃতি ডিগ্রি, মেডেল ও সার্টিফিকেটওয়ালা বড় বড় বাইজিরা ও গোপাল, শ্যাম, বিধু, খুদু, মণি ও চুনি প্রভৃতি খ্যামটাওয়ালিরা নিজ নিজ তোবড়া তুবড়ি সঙ্গে করে আসতে লাগলেন। পেলানাথবাবু সকলকে মা গোসাইয়ের মতো সমাদরে রিসিভ করছেন। তাদেরও গরবে মাটিতে পা পড়ছে না। পেলানাথবাবুর হীরের ওয়াচগার্ডে ঝোনালো আধুলির মতো মেকাবি হন্টিংয়ের কাঁটা 9টা পেরিয়েছে। মজলিসের বাতির আলো শরতের জ্যোৎস্নাকেও ঠাট্টা করছে। সারঙ্গের কোয়া কোয়া ও তবলার মন্দিরে রুনুঝুনু তালে, আরে সাইয়া মোরারে তৈরি মেরা জানি রে, গানের সঙ্গে একতরফা মজলিস রেখেছে। ছোট ছোট ট্যাসেল হামামা ও তাজিরা একোণ থেকে ওকোণ, এ চৌকি থেকে ও চৌকি করে বেড়াচ্ছেন। অধ্যক্ষদের খুদে খুদে ছেলে ও মেয়েরা এমন সময় একটানা চেরেট গুড়গুড় করে বারোয়ারি তলায়
গড সেভ দি কুইন লেখা গেটের কাছে থামল। পেলানাথবাবু দৌড়ে গেলেন। গাড়ি থেকে জড়ি ও কিং খাপে মোড়া জড়ির জুতো, শুদ্ধ একটা 10 মুনি তেলের কুপো এক কুটে মৌসাহেব নামলেন। কুপোর গলায় শিকলের মতো মোটা চেন, আঙুলে 18টা করে 36টা আংটি। পেলানাথবাবুর একজন মৌসাহেব বড়বাজারের পচ্চুবাবু তুলোর ও পিসগুডসের দালাল, বিস্তর টাকা, বেশ লোক বলে চেঁচিয়ে উঠলেন। পচ্চুবাবু মজলিসে ঢুকে মজলিসের বড় প্রশংসা করলেন, পেলানাথবাবুকে ধন্যবাদ দিলেন। উভয় কোলাকুলি হলো। শেষ পচ্চুবাবু প্রতিমা ও মাথালো মাথালো সঙ্গেদের যথা কেষ্ট, বলরাম, হনুমান প্রভৃতি ভক্তি ভরে প্রণাম করলেন, আর বাইজিকে সেলাম করে দুখানি আমেরিকান চৌকি জুড়ে বসলেন। দুটি হাত, 1 কড়ি পানের দোনা, চাবির থেলো ও রুমালের জন্য আপাতত কিছুক্ষণের জন্য আর 2খানা চৌকি ইজারা নেওয়া হলো। কুটে মৌসাহেব পচ্চুবাবুরা পিছন দিকে বসলেন। সুতরাং তারে আর কে দেখতে পায়? বড় মানুষের কাছে থাকলে লোকের যে পর্বতে আড়াল আছো বলে থাকে, তার ভাগ্যে তাই ঠিক ঘটল। পচ্চুবাবুর চেহারা দেখে বাই আড়ে আড়ে হাসছে। পেলানাথবাবুর আতর, পান, গোলাপ এবং তোড়রা দিয়ে খাতির করছেন। এমন সময় গেটের দিকে গোল উঠল। পেলানাথবাবুর মশাই ভিরেলাল রাজা অঞ্জনারঞ্জন দেববাহাদুরকে নিয়ে মজলিসে এলেন। রাজা বাহাদুরের গিলটি করা গালাভরা আশা সকলের নজর পড়ে এমন জায়গায় দাঁড়ালো। অঞ্জনারঞ্জন দেববাহাদুর গৌরবর্ণ, দোহারা, মাথায় খিড়কিদার পাগড়ি, জোড়া পড়া, পায়ে জড়ির লপেটা জুতো। বদমাইশের বাদশা, ও ন্যাকার সর্দার। বাই রাজা দেখে কাজ বাগে সরে এসে নাচতে লাগলো। পুজোর সময় পরবস্তি হয়ে যেন বলেই তবলজি ও সারেঙ্গিরে বড় রকমের সেলাম বাজালে। বাজে লোকেরা সং ও বাই ফেলে কোনো অপরূপ জানোয়ারদের মতো রাজা বাহাদুরকে এক দৃষ্টে দেখতে লাগলেন। ক্রমে রাত্রিরের সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। শহরের অনেক বড় মানুষ রকম রকম পোশাক পরে একত্র হলেন। নাচের মজলিস রনরন করতে লাগলো। বীরকৃষ্ণদার আনন্দের আর সীমা নাই। নাচের মজলিসের কেতা ও শোভা দেখে আপনা আপনি কৃতার্থ হলেন। তার বাপের শ্রাদ্ধতে বামুন খাইয়েও এমন সন্তুষ্ট হতে পারেন না। ক্রমে আকাশের তারার মতো মাথালো মাথালো বড় মানুষ মজলিস থেকে খসলেন। বুড়োরা সরে গেলেন। ইয়ারগোছের ফচকে বাবুরা ভালো হয়ে বসলেন। বাইরা বিদায় হলো। খ্যামটা আসরে নামলেন। খ্যামটা বড় চমৎকার নাচ। শহরের বড় মানুষ বাবুরা প্রায় ফি রবিবারে বাগানে দেখিয়ে থাকেন। অনেক ছেলেপিলে ভাগ্নে জামাই নিয়ে একত্রে বসে খ্যামটার অনুপম রসাস্বাদনে রত হন। কোনো কোনো বাবুরা স্ত্রীলোকদের উলঙ্গ করে খ্যামটা নাচান। কোনোখানে কিস না দিলে পেলা যায় না। কোথাও বলবার জো নাই। বারোয়ারি তলায় খ্যামটা আরম্ভ হলো। যাত্রার যশোদার মতো চেহারা দুজন খ্যামটাওয়ালি ঘুরে কোমর নেড়ে নাচতে লাগলো। খ্যামটাওয়ালারা পিছন থেকে, ভনির মাথায় মণি চুরি করলি, বুঝি বিদেশ বিঘরে পরাণ হারালি গাচ্ছে। খ্যামটাওয়ালিরা ক্রমে নিমন্তন্নদের সকলের মুখের কাছে গিয়ে অগ্রদানি ভিখিরির মতো পেলা আদায় করে তবে ছাড়লেন। রাত্রির 2টোর মধ্যেই খ্যামটা বন্ধ হলো। খ্যামটাওয়ালিরা অধ্যক্ষ মহলে যাওয়া আসা করতে লাগলেন। বারোয়ারিতলা পবিত্র হয়ে গেল। কবি রাজা নবকৃষ্ণ কবির বড় পেট্রন ছিলেন। ইংল্যান্ডের কুইন এলিজাবেথের আমলে যেমন বড় বড় কবি ও গ্রন্থকর্তা জন্মান, তেমনি তার আমলেও সেই রকম রাম বসু, হরু, নীলু, রামপ্রসাদ ঠাকুর ও জগা প্রভৃতি বড় বড় কবিওয়ালারা জন্মায়। তিনি কবি ও গাওনার মান বাড়ান। তার অনুরোধে ও দেখাদেখি অনেক বড় মানুষ কবিতে মাতলেন। বাগবাজারে পক্ষীর দল এই সময় জন্মগ্রহণ করে। শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের সৃষ্টিকর্তা। নবকৃষ্ণর একজন ইয়ার ছিলেন। শিবচন্দ্র মুখোপাধ্যায় বাগবাজারের রিফরমেশনে রামমোহন রায়ের সমতুল্য লোক। তিনি বাগবাজারদের উঠতে শেখান। সুতরাং কিছুদিন বাগবাজারেরা শহরের টেক্কা হয়ে পড়েন। তাদের একখানি পাবলিক আটচালা ছিল। সেইখানে এসে পাকি হতেন, বুলি ঝাড়তেন ও উঠতেন। এই সওয়ার বসপাড়ার ভিতরেও 2-4 গাঁজার আড্ডা ছিল। এখন আর পক্ষীর দল নাই। গুখুরি ও ঝকমারির দলও অন্তর্ধান হয়ে মরে গেল। পাখিরা বুড়ো হয়ে মরে গেছেন। 2-একটা আদমরা বুড়ো গোছের পক্ষী এখনও দেখা যায়। দল ভাঙা ও টাকার খাকতিতে মন মরা হয়ে পড়েছে। সুতরাং সন্ধ্যার পর ঝুমুর শুনে থাকেন। আড্ডাটি মিউনিসিপ্যাল কমিশনারেরাও উঠিয়ে দিয়েছেন। আখ্যান কেবল তার রুইন মাত্র পড়ে আছে। পূর্বের বড় মানুষেরা এখানকার বড় মানুষের মতো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
এড্রুস মিটিং ও ছাপাখানা নিয়ে বিব্রত ছিলেন না। প্রায় সকলেরই একটি একটি রাঁট ছিল, এখনও অনেকের আছে। বেলা দুপুরের পর উঠতেন। আহ্নিকের আড়ম্বরটাও বড় ছিল। 2-3 ঘন্টার কম আহ্নিক শেষ হতো না। তেল মাখতেও ঝাড়া 4 ঘন্টা লাগতো। চাকরের তেল মাখানির শব্দে ভূমিকম্প হতো। বাবু উলঙ্গ হয়ে তেল মাখতে বসতেন। সেই সময় বিষয়কর্ম দেখা, কাগজপত্রে সইয়ে মোহর চলত। আঁচাবার সঙ্গে সঙ্গে সূর্যদেব অস্ত যেতেন। এদের মধ্যে জমিদাররা রাত্রি 2টো পর্যন্ত কাছারি করতেন। কেউ অমনি গাঁজনা বাজনা জুড়ে দিতেন। দলাদলির তর্ক করতেন ও মোসাহেবদের খোসামুদিতে ফুলে উঠতেন। গাইয়ে বাজিয়ে হলেই বাবুর বড় প্রিয় হতো। বাপান্ত করলেও বকশিস পেত, কিন্তু ভদ্রলোক বাড়ি ঢুকতে পেত না। তার বেলা ল্যাঙ্গা তেরোয়ালের পাহারা আদব কায়দা কোনো কোনো বাবু সমস্ত দিন ঘুমোতেন। সন্ধ্যার পর উঠে কাজকর্ম করতেন। দিন রাত ছিল ও রাত দিন হতো। রামমোহন রায়, গুপিমোহন দেব, গুপিমোহন ঠাকুর, দ্বারিকানাথ ঠাকুর ও জয়কৃষ্ণ সিংহের আমল অবধি এই সকল প্রথা ক্রমে ক্রমে অন্তর্ধান হতে আরম্ভ হলো। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার চন্দ্রিকা প্রকাশ হতে আরম্ভ হলো। ব্রাহ্ম সমাজ স্থাপিত হলো। তার বিপক্ষে ধর্মসভা বসল। রাজা রাজনারায়ণ কায়স্থের পৈতে দিতে উদ্যোগ করলেন। সতীদাহ উঠে গেল। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলো। হেয়ার সাহেব প্রকাশ হলেন। ক্রমে সৎকর্মে বাঙালির চোখ ফুটে উঠল। এদিকে বারোয়ারি তলায় জামদার কবি আরম্ভ হলো। ভালকোর জগা ও নিমতের রামা, ঢোলে মহিম্মস্তব, গঙ্গা বন্দনা ও ভেটকি মাছের 3খানা কাঁটা, অগ্গরদ্বীপের গোপীনাথ, যাবি তো ছুটে ছুটে যা প্রভৃতি বোল বাজাতে লাগলো। কবিওয়ালারা বিষমের ঘোরে পঞ্চমের 4 গুণ উঁচু গান ধরলেন। চিতেন, বড় বারে বারে এসো ঘরে, মোকদ্দমা করে ফাঁক, এইবারে ঘেরে তোমার করলে শূর্পণখার নাক। আস্তাই, কেমন সুখ পেলে কম্বলে শুলে, ব্রহ্মোত্তর দেবোত্তর বরণীতে জোর করে। এখন জারি গেল ভুর ভাঙল, তোমার আত্ম জুলুম চলবে না। পেরেল কোডের আইনে গুণে মুখুজ্জের পর ভাঙল জাঁক, বেআইনির দফারাফা বদমাইশি হলো খাক। মোহারা, কুইনের খাসে দেশে প্রজার দুঃখ রবে না। মোহমোহোপাধ্যায় মথুর নাথ মুশরে গিয়েছেন, কংস ধ্বংসকারী লেটোর জেলায় এসেছেন। এখন গুমি গ্রেপ্তারি লাঠি ডাঙাফোর চলবে না। জমিদারি কবি শুনে শহুরেরা খুশি হলেন। 2-4 পাড়াগে রায়চৌধুরী, মুন্সি ও রায়বাবুরা মাথা হেঁট করলেন। হুজুরি আমোক্তারেরা চোখ রাঙিয়ে উঠল। কবিওয়ালার ঢোলের তালে নাচতে লাগলো। স্ক্যাভেঞ্জারের গাড়ি সার বেঁধে বেরিয়েছে। ম্যাথরেরা ময়লার গাড়ি ঠেলে জংশনের ঘাটে চলেছে। বাউলেরা ললিত রাগে খরতাল ও খঞ্জনির সঙ্গে শ্রীকৃষ্ণের সহস্র নাম ও ঝুলিতে মালা রেখে জপলে আর হবে কি? কেবল কাঠের মালার ঠকঠকি সব ফাঁকি। লোকের দুয়ারে দুয়ারে গান করে বেড়াচ্ছে। কলু ভায়া ঘানি জুড়ে দিয়েছেন। ধোপাড়া কাপড় নিয়ে চলেছে। বোঝাই করা গরুর গাড়ি কোঁ কোঁ শব্দে রাস্তা জুড়ে যাচ্ছে। ক্রমে ফর্সা হয়ে এলো। বাড়িওয়ারি তলায় কবি বন্ধ হয়ে গেল। ইয়ার গোছের অধ্যক্ষ ও দর্শকেরা বিদায় হলেন। বুড়ো ও আধবুড়োরা কীর্তনের নামে এলিয়ে পড়লেন। দেশের গোঁসাই গোঁড়া, বৈরাগী ও বষ্টব একত্র হলো। সিমলের শাম ও বাগবাজারের নিস্তারিণী কীর্তন। সিমলের শাম উত্তম কীর্তনী, বয়স অল্প, দেখতে মন্দ নয়। গলাখানি যেন কাশি খন করছে। কীর্তন আরম্ভ হলো। কীর্তনী, তাথাইয়া তাথাইয়া নাচো তো ফিরত, গোপাল ননি চুরি করি খাইয়েছে, আরে আরে ননি চুরি করি খাইয়েছে তাথাইয়া। গান আরম্ভ করলে সকলে মোহিত হয়ে পড়লেন। চারিদিক থেকে হরিবোল ধ্বনি হতে লাগলো। খুলিরা হাঁটু গেড়ে বসে সজোরে খোল বাজাতে লাগলো। কীর্তনী কখন হাঁটু গেড়ে কখনো দাঁড়িয়ে মধু বৃষ্টি করতে লাগলেন। হরিপ্রেমে একজন গোসাইয়ের দশা লাগলো। গোড়ারা তাকে কোলে করে নাচতে লাগলো। আর যেখানে তিনি পড়েছিলেন জিভ দিয়ে সেইখানেই ধুলো চাটতে লাগলো। হিন্দু ধর্মের বাপের পুণ্যে ফাঁকি দিয়ে খাবার মতো ফিকির আছে। গোসাইগিরি সকলের টেক্কা। আমরা জন্মাবচ্ছিন্নে কখনো একটি রোগা দুর্বল গোসাই দেখতে পাইনি। গোসাই বললে একটা বিকটাকার ধূম বলোচন হবে। ছেলেবেলা অবধি সকলেরই এই চিরপরিচিত সংস্কার।
গোসাইদের যেরূপ বিয়ারিং পোস্টে আয়েস ও আহ্লাদি চলে, বড় বড় বাবুদের পয়সা খরচ করেও সেইরূপ জুটে উঠবার জো নাই। গোসাইরা স্বয়ং কেষ্ট ভগবান বলে অনেক দুর্লভ বস্তু অক্লেশে ঘরে বসে পান ও কালীয় দমন, পুতনাবাদ, গোবর্ধন ধারণ প্রভৃতি কটা বাজে কাজ ছাড়া বস্ত্রহয়ন, মানভঞ্জন, ব্রজবিহার প্রভৃতি শ্রীকৃষ্ণের গোছালো গোছালো লীলাগুলি করে থাকেন। পেট ভরে মাল্য ও ক্ষীর লোসেন ও রকমানি শিষ্য দেখে চৈতন্য চরিতামৃতের মতে, যিনি গুরু তিনি কৃষ্ণ না ভাবিও আন, গুরু তৃষ্টে কৃষ্ণ তুষ্ট জানিবা প্রমাণ। প্রেমারাধ্যা রাধা সম তুমি লো যুবতী, রাখলো গুরুর মান যাহায় যুকতি প্রভৃতি উপদেশ দিয়ে থাকেন। এই সভায় গোসাইরা আন্ডারটেকারে অর্থাৎ মুদ্দ ফরাস কাজও করে থাকেন। 5 শিখে পেলে মন্ত্রণা দেন, মরাও ফেলেন ও বিয়ারিশ বেওয়া মলে এরা তার উত্তরাধিকারী হয়ে বসেন। একবার মেদিনীপুরে এক ব্রকত গোসাই বড় জব্দ হয়েছিলেন। এখানে সে উপকথাটি বলা আবশ্যক। পূর্বে মেদিনীপুর অঞ্চলে বৈষ্ণবতন্ত্রের গুরুপ্রাসাদী প্রথা প্রচলিত ছিল। নতুন বিবাহ হলে গুরুসেবা না করে স্বামী সহবাস করবার অনুমতি ছিল না। বেতালপুরের রামেশ্বর চক্রবর্তী পাড়াগাঁ অঞ্চলে একজন বিশিষ্ট লোক। সুবর্ণরেখা নদীর ধারে 5 বিঘে আওলাদ ঘেরা ভদ্রাসন বাড়ি। সকল ঘরগুলি পাকা, কেবল চণ্ডীমণ্ডপ ও দেউড়ির সামনের বৈঠকখানা উলু দিয়ে ছাওয়া। বাইরের সামনে 2টি শিব মন্দির, একটি শান বাঁধানো পুষ্করণী, তাতে মাছও বিলক্ষণ ছিল। ক্রিয়ে কর্মে চক্রবর্তীও মাছের জন্য ভাবতে হতো না। এই সভায় 200 বিঘে ব্রহ্মত্ব জমি, চাষের জন্য 5খানা লাঙল, 5 জন রাখাল চাকর, 5 জোড়া বলদ নিযুক্ত ছিল। চক্রবর্তীর উঠোনে 2টি বড় বড় ধানের মড়াই ছিল। গ্রামস্থ ভদ্রলোক মাত্রই চক্রবর্তীকে বিলক্ষণ মান্য করতেন এবং তার চণ্ডীমণ্ডপে এসে পাশা খেলতেন। চক্রবর্তীর ছেলেপুলে কিছুই ছিল না, কেবল এক কন্যা মাত্র। শহরে ব্রকভানু চাটুর্যের ছেলে হরহরি চাটুর্যের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় বরকনের বয়স ছিল 10-15 বছরের বেশি না। সুতরাং জামাই নিয়ে যাওয়া কি মেয়ে আনা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কেবল পাল পার্বণে পিঠে সংক্রান্তি ও ষষ্ঠী বাটায় তত্ত্বতাবাস চলত। ক্রমে হরহরিবাবু কালেজ ছাড়লেন। এদিকে বয়সও 20-21 হলো। সুতরাং চক্রবর্তী জামাই নেওয়ার জন্য স্বয়ং শহরে এসে ব্রকভানুবাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রকভানুবাবু চক্রবর্তীকে কয়েকদিন বিলক্ষণ আদরে বাড়িতে রাখলেন। শেষে উত্তম দিন দেখে হরহরিদের সঙ্গে দিয়ে পাঠালেন। একজন দারোয়ান, একজন সরকার ও একজন চাকর হরহরিবাবুর সঙ্গে দেখা গেল। জামাইবাবু 3-4 দিনে বেতালপুরে পৌঁছেছিলেন। গায়ে শোর পড়ে গেল। চক্রবর্তীর শহুরে জামাই এসেছে। গায়ে মেয়েরা কাজকর্ম ফেলে ছোটাছুটি করে জামাই দেখতে এলো। ছোড়ারা শহুরের লোক প্রায় দেখেনি। সুতরাং পালে পালে এসে হরহরিবাবুরে ঘিরে বসল। চক্রবর্তী চণ্ডীমণ্ডপ লোকে রই রই করতে লাগলো। একদিকে আশপাশ থেকে মেয়েরা উকি মারছে, একপাশে কতগুলো গডিমওয়ালা ছেলে ন্যাংটা দাঁড়িয়ে রয়েছে। উঠানে বাজে লোক ধরে না। শেষে জামাইবাবুকে জলযোগ করবার জন্য বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। পূর্বে জলযোগের জোগাড় করা হয়েছে। পীরের নিচে চারিদিকে 4টি সুপারি দেওয়া হয়েছিল। জামাইবাবু যেমন পীরে পা দিতে বসতে যাবেন অমনি পীরে গড়িয়ে গেল। জামাইবাবু ধূপ করে পড়ে গেলেন। শালি সালাজ মহলে হাসির গড়া পড়ল। জলযোগের সকল জিনিসগুলি ঠাট্টা পোড়া। মাটির কালো জাম, ময়দা ও চেলের গুড়ির সন্দেশ, কাঠের আখ ও বিচালির জলের চিনির পানা, জলের গেলাসে ঢাকুনি দেওয়া আরশুলো ও মাকড়সা, পানের বাটায় ছুঁচো ও ইঁদুর পোড়া। জামাইবাবু অতি কষ্টে ঠাট্টার যন্ত্রণা সহ্য করে বাইরে এলেন। সমবয়সী 2-4 শালা সম্পর্কে জুটে গেল। শহরের গল্প তামাশা ও রঙে দিনটি কেটে গেল। রজনী উপস্থিত। সন্ধে হয়ে গিয়েছে। রাখালেরা বাঁশি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। এক একটি পরমা সুন্দরী স্ত্রীলোক কলসি কাঁখে করে নদীতে জল নিতে আসছে। লম্পট শিরোমণি কুমুদরঞ্জন যেন তাদের দেখবার জন্যই বাঁশঝাড়ে ও তালগাছের পাশ থেকে উকি মারছেন। ঝিঝি পোকা ও চিংড়েরা প্রাণ পরে ডাকছে। ভাম, খটাস ও ভোঁদরেরা ভাঙ্গ শিবের মন্দির ও পরবাড়িতে ঘুরে বেড়াচ্ছে। চামচিকে ও বাদুড়েরা
খাবার চেষ্টায় বেরিয়েছে। এমন সময় একদল ডেকে উঠল। এক প্রহর রাত্রি হয়ে গেল। ছেলেরা জামাইবাবুর বাড়ির ভিতরে নিয়ে গেল। পুনরায় নানা রকমের ঠাট্টা ও আসল খেয়ে জামাইবাবু নির্দিষ্ট ঘরে শুতে গেলেন। বিবাহের পর পুনর্বিবাহের সময়ও জামাইবাবু শ্বশুরালয়ে যান নাই। সুতরাং 5 বৎসরের সময় বিবাহকালে যা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দুজনেই বালক বালিকা ছিলেন। সুতরাং হরহরি বাবুর নিদ্রা হওয়ার বিষয় কি? আজ স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। স্ত্রী মান করে থাকলে তিনি কলেজে এডুকেশন ও ব্রহ্মজ্ঞান মাথায় তুলে পায়ে ধরে মান ভাঙবেন এবং এরপর যাতে স্ত্রী লেখাপড়া শিখেন এবং চির হৃদয়তোষিকা হন তার বিশেষ তদ্বির করতে থাকবেন। বাঙালি স্ত্রীরা কি দ্বিতীয়া মিস টো, মিস টমসন ও মিসেস বরকরলি ও লেডি বুলুয়ার লিটন হতে পারে না? বিলিতি স্ত্রী হতে বরং এরা অনেক অংশে বুদ্ধিমতী ও ধর্মশীলা। তবে কেন বড়ি দিয়ে পুতুল খেলে, ঝগড়া ও হিংসার কাল কাটায়? সীতা, সতী, সাবিত্রী, সত্যভামা, শকুন্তলা, কৃষ্ণাও তো এক্ষণির মণি। তবে এরা যে কয়লা হয়ে চিরকাল ফর্নিসে বন্ধ হয়ে পড়েন ও পোড়ান, সে কেবল বাপমা ও ভাতারবর্গের চেষ্টা ও তদ্দিরের ত্রুটিমাত্র। বাঙালি সমাজের এমন এক চমৎকার রহস্য যে প্রায় কোনো বংশে স্ত্রী পুরুষ উভয় কৃতবিদ্যা দেখা যায় না। বিদ্যাসাগরের স্ত্রী হয়তো বর্ণপরিচয় হয় নাই, গঙ্গাজলের ছড়া সাফরিদের মাদুলি ও বালশির চন্নামেত্য নিয়েই ব্যতিব্যস্ত। এই ভিন্ন জামাইবাবুর মনে নানা রকমের খেয়াল উঠল। ক্রমে সেই সব ভাবতে ভাবতে ও পথের ক্লেশে অঘোর হয়ে ঘুমিয়ে পড়লেন। শেষে বেলা 1 প্রহরের সময় মেয়েদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দেখেন যে বেলা হয়ে গিয়েছে। তিনি একলা বিছানায় শুয়ে আছেন। এদিকে চক্রবর্তীর বাড়ির গিন্নিরা বলাবলি করতে লাগলেন যে তাই তো গা, জামাই এসেছেন, মেয়েও সেটের কোলে, বছর 15 হলো, এখন প্রভুকে খবর দেওয়া আবশ্যক। সুতরাং চক্রবর্তী পাঁজি দেখে উত্তম দিন স্থির করে প্রভুর বাড়ি খবর দিলেন। প্রভু তুড়ি, খুন্তি ও খন্নি উপস্থিত হলেন। গুরুপ্রসাদীর আয়োজন হতে লাগলো। হরহরি বাবু প্রকৃত রহস্য কিছুমাত্র জানতেন না। গোসাই দলবল নিয়ে উপস্থিত, বাড়ির সকলেই শশব্যস্ত। স্ত্রী নতুন কাপড় এবং সর্বালঙ্কারে ভূষিত হয়ে বেড়াচ্ছে। সুতরাং তিনি এতে নিতান্ত সন্দিগ্ধ হয়ে একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন, ওহে, আজ বাড়িতে কিসের ধুম? ছোকরা বললে, জামাইবাবু, তা জানো না, আজ আমাদের গুরুপ্রসাদী হবে। আমাদের গুরুপ্রসাদী হবে শুনে হরহরিবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে গেলেন। ও কী প্রকারে কুৎসিত গুরুপ্রসাদী হতে স্ত্রী পরিত্রাণ পান তারই তদ্বিরে ব্যস্ত রইলেন। কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে সাধুরা কোনো বাধাই মানে না বলেই যেন দিনমণি কমলিনীর মনোব্যথায় উপেক্ষা করে অস্ত গেলেন। সন্ধ্যাবধূ শাক ঘণ্টা ও ঝিঁঝি পোকার মঙ্গল শব্দের সঙ্গে স্বামীর অপেক্ষা করতে লাগলেন। প্রিয় সখী প্রদোষ দুদিপদে প্রতিষ্ঠিত হয়ে নিশানাথকে সংবাদ দিতে গেলেন। নববধূর বাসরে আমোদ করবার জন্য তারাদল একেবারে একে একে উদয় হলেন। কুমুদিনী স্বচ্ছ সরোবরে ফুটলেন। হৃদয়রঞ্জনকে পরকীয় রসাস্বাদনে গমনোদ্যত দেখেও তার মনে কিছুমাত্র বিরাগ হয় নাই। কারণ চন্দ্রের সহস্র কুমুদিনী আছে, কিন্তু কুমুদিনীর তিনি একমাত্র অনন্য গতি। এদিকে নিশানাথ উদয় হলেন। সোয়ালেরা যেন স্তবপাত করতে লাগলো। ফুলগাছেরা ফুলদল উপহার দিতে লাগলো দেখে আহ্লাদে প্রকৃতি সত্য হাসতে লাগলেন। চক্রবর্তীর বাড়ির ভিতরে বড় ধুম। গোস্বামী বরের মতো শয্যা করে জামাইবাবুর শোবার ঘরে গিয়ে শুলেন। হরহরি বাবুর স্ত্রী নানা অলঙ্কার পরে ঘরে ঢুকলেন। মেয়েরা ঘরের কপাট ঠেলে দিয়ে ফাঁক থেকে আড়ি পেতে উঁকি মারতে লাগলো। হরহরিবাবু ছোঁড়ার কাছে শুনে একগাছি রুল নিয়ে গোস্বামীর ঘরে শোবার পূর্বেই খাটের নিচে লুকিয়েছিলেন। এক্ষণে দেখলেন যে স্ত্রী ঘরে ঢুকে গোস্বামীকে একটি প্রণাম করে জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। প্রভু খাটের থেকে উঠে হাত ধরেও অনেক বুঝিয়ে শেষে বিছানায় নিয়ে গেলেন। কন্যাটি কি করে? বংশ পরম্পরা অনুগত, ধর্মের অন্যথা করলে মহাপাপ, এটি চিত্তগত আছে, সুতরাং আর কোনো আপত্তি করলেন না। সুরসুর করে প্রভুর বিছানায় গিয়ে শুলো। প্রভু কন্যার গায়ে হাত দিয়ে বললেন, বলো, আমি রাধা, তুমি শ্যাম। কন্যাটিও অনুমতি মতো আমি রাধা, তুমি শ্যাম 3 বার বলেছে। এমন সময় হরহরিবাবু আর থাকতে পারলেন না। খাটের নিচে থেকে বেরিয়ে এসে এই কাঁদে বাড়ি বলরাম বলে রুল সই করতে লাগলেন। ঘরের বাইরে ন্যাড়া বৈষ্ণবেরা খোলকলতাল নিয়েছিল। গোস্বামী রুল সইয়ের চিৎকারে তারা হরিবোল ভেবে দেদার খোল বাজাতে লাগলো। মেয়েরা উলু দিতে লাগলো। কাঁসর ঘণ্টা শাঁখের শব্দে হুলুস্থুল পড়ে গেল। হরহরিবাবু হঠাৎ দরজা খুলে ঘরের ভিতর বেরিয়ে পড়ে। একেবারে থানার দারোগার কাছে গিয়ে সমস্ত কথা ভেঙে বললেন। দারোগা ভদ্রলোক ছিলেন, অতি কম পাওয়া যায়।
তারে অভয় দিয়ে সেদিন যথা সমাদরে বাসায় রেখে তারপর দিন বরকন্দাজ মোতেন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে সকলের তাক লেগে গেল, ইনি কেমন করে ঘরে গিয়েছিলেন। শেষে সকলে ঘরে গিয়ে দেখে যে গোস্বামীর দাঁতে দাঁত কপাটি লেগে গেছে, অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে আছেন, বিছানায় রক্তের নদী বেচ্ছে। সেই অবধি গুরুপ্রসাদই উঠে গেল, লোকের চৈতন্য হলো, প্রভুরাও ভয় পেলেন। আর একবার এক শহরে গোসাই এক বেনের বাড়ি কেষ্টলীলা করে জব্দ হয়েছিলেন, সেটুও এই বেলা বলেনি। রামনাথ সেন ও শ্যামানাথ সেন দুই ভাই শহরে 4-5টা হৌসের মুজ্জুদি। দিন কতক বাবুদের বড় জলজলা হয়ে উঠেছিল। চৌঘুড়ি, ভেঁপু, মৌসাহেব ও অবিদ্যার ছড়াছড়ি, উমেদার বেকার রেকমন চিঠিওয়ালা লোকে বৈঠকখানা থই থই করত। বাবুরা নিয়ত বাগান, সোহেল ও আমোদেই মত্ত থাকতেন। আত্মীয় কুটুম্ব ও বন্ধুবান্ধব এই বাবুদের কাজকর্ম দেখতেন। একদিন রবিবার, বাবুরা বাগানে গিয়েছেন। এই অবকাশে বাড়ির প্রভু খুন্তি, খোল ও ভেপু নিয়ে উপস্থিত। বাড়ির ভিতর খবর গেল, প্রভুকে সমাদরে বাড়ির ভিতর নিয়ে যাওয়া হলো। প্রভু চৈতন্য চরিতামৃত ও ভগবতের মতে লীলা দেখালেন। শেষে গোস্বামী বাড়ি ফিরে যান। এমন সময় ছোটবাবু এসে পড়লেন। ছোটবাবু কিছু সাহেবী মেজাজ, প্রভুকে দেখেই তেলেবগুনে জ্বলে গেলেন এবং অনেক কষ্টে আন্তরিক ভাব গোপন করে জিজ্ঞাসা করলেন, কেমন প্রভু, ভগবানের মতে লীলা দেখানো হলো? প্রভু ভয়ে আমতা আমতা গোছের আগে হ্যাঁ করে সেরে দিলেন। ছোটবাবুর একজন মুখরা কায়স্থ মোসাহেব ছিল। সে বললে, হুজুর, গোসাই সকল রকম লীলা করেই চললেন, কিন্তু গোবর্ধন ধারণটা হয়নি। অনুমতি করেন তো প্রভুকে গোবর্ধন ধারণটাও করিয়ে দেওয়া যায়, সেটাও বাকি থাকে কেন? ছোটবাবু এতে সম্মত হলেন। শেষে দারোয়ানদের হুকুম দেয়া হলো। দরজার পাশে একখানা 10-12 মণ পাথর পড়েছিল। জনকতেক ধরে এনে গোস্বামীর ঘাড়ে চাপিয়ে দিলে। পাথরের চাপারে গোস্বামীর কোমর ভেঙে গেল। এদিকে বারোয়ারি তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর করে এই গানটি গাইল। বাউলের সুর: আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথায় কি খেতা, হেতা ঘুঁতে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী বদমাইশির ফাঁদ পাতা, পুটে তেলির আশা ছাড়ি সুরি সোনার বেনের করি, খ্যামটা খানকির খাসা বাড়ি, ভদ্রভাগ্যে গোল পাকাতা, হদ্দহেরি হিন্দুয়ানি ভিতর ভাঙা ভরংখানি, পথে হেগে চোখরাঙানি, লুকোচুরির ভেরগাঁতা, গিলটি কাজে পালিশ করা, রাঙা টাকায় তামা ভরা, হুতুম দাসে স্বরূপ ভাসে, তফাৎ থাকায় সার কথা। গানটি শুনে সকলেই খুশি হলেন। বাউল আর আনার পয়সা বকশিস পেলে। অনেকে আদর করে গানটি শিখে ও লিখে নিলেন। বারোয়ারি পুজো শেষ হলো। প্রতিমেখানি 8 দিন রাখা হলো। তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো। আম মোক্তার কানাইধন বাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা তুরু কসোয়ার নিশেন, ফড়া, ফিরিঙ্গি, আশাশোটা, ঘড়ি ও 50টা ঢাক একত্র হলো। বাহাদুরি কাঠ তোলার চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন। দুপাশে সঙ্গের সার বেঁধে চলল। চিতপুরের বড় রাস্তার লোকারণ্য হয়ে উঠল। রানীরা ছাদের ও বারান্দার উপর থেকে রূপো বাঁধানো হুকোয়ে তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগলো। রাস্তার লোকেরা হা করে চলতি ও দাঁড়ানো প্রতিমে দেখতে লাগলেন। হাটখোলা থেকে জোড়াসাঁকো ও মেছোবাজার পর্যন্ত ঘোরা হলো। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হয়। অনেক পরিশ্রমে যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরলো। বীরকৃষ্ণ দা আর অধ্যক্ষেরা অত্যন্ত বিষণ্ণ বদনে ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরা মরা পুড়িয়ে এলেন। বারোয়ারি পুজোর সম্বৎসরের মধ্যে বীরকৃষ্ণ দার বাজার দেনা চেগে উঠল। গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনসলভেন্ট গিয়ে ফরেস্টডাঙ্গায় গিয়ে বাস করেন। কিছুদিন বাদে হঠাৎ ঘরচাপা পড়ে মারা গেলেন। আম মোক্তার কানাইধন দত্তজা সুপ্রিম কোর্টে জাল সাক্ষ্য দেওয়া অপরাধে স্যার রবার্ট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন। তার পরিবারেরা কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়ি মুড়কির দোকান করে দিনপাত করতে লাগলেন। নুড়িঘাটা লেনের হুজুর কোনো বিশেষ কারণে বারোয়ারি পুজোর মধ্যে কাশি গেলেন। পেলানাথ বাবু একদিন কতগুলি বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা ঝড় উঠল। মাঝিরে অনেক কষ্টে করলে কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার উপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে,
কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলের টানে কোথায় যে গিয়ে পড়লেন তার অদ্যাপি নির্ণয় হয় নাই। মুখুজ্জেদের ছোট বাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তার যক্ষা কাশ জন্মালো। আরাম হবার জন্যে তারকেশ্বরের দাড়ি রাখলেন, বালশির চরণামৃত খেলেন, সার্ফ্রিদের মাদুরি ধারণ করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বিবাহী হয়ে কোথায় যে বেরিয়ে গেছেন আজও তার ঠিকানা হয় নাই। প্রধান দোয়ার গবারাম গাওনা ছেড়ে পৈতৃক পেশা গিল্টি অবলম্বন করে কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পুজোর সময় পক্ষাঘাত রোগে মরছেন। পচ্ছু বাবু, অঞ্জনা রঞ্জন দেববাহাদুর ও আর অধ্যক্ষের দুয়ারেরা এখনও বেঁচে আছেন। তাদের যা হবে তা এর পরে বক্তব্য। আজকের পাঠ এই অবধি। কলিকাতার বারোয়ারি পূজা এই অংশটি আমরা এখন পাঠ করলাম। এরপর আমরা এই অংশটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। শুনতে থাকুন।
ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা উপন্যাস পাঠের শেষে প্রশ্ন ও উত্তর বিস্তৃতভাবে আলোচনা করলাম। আজকের পাঠ এখানেই শেষ হলো। পরের ভিডিওতে থাকবে এই উপন্যাসেরই পরবর্তী অংশ। শুনতে থাকুন, দেখতে থাকুন বাংলা নেট চ্যানেল আর পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।